যারা যারা এখানে রয়েছো তাদের এই ক্লাসের জায়গাটাকে একটুখানি বলে দিই। নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমাদের 10 তারিখ থেকে ফাইনালি একটা ক্লাস শুরু হচ্ছে এডুকেশনের ওপরে, এডুকেশন সাবজেক্টের ওপরে। এবং সেই ক্লাসটি বেসিক্যালি আমাদের টোটাল একটা ধরে নাও যে 12 মাস ধরে চলবে। এবং সেই 12 মাসে আমাদের সম্পূর্ণটা জুড়ে তোমাদের ফিস দিতে হবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হবে, সেটা আমি পরে ডিসকাশন করছি, ঠিক আছে। অর্থাৎ জাস্ট তোমাদের 8 মাসের ফিস দিতে হবে এবং বাকি 4 মাস এমনি ক্লাস করতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এবার এই টোটাল প্রসেসে আমাদের কিভাবে পড়ানো হবে, কোন ভিত্তিতে পড়ানো হবে এবং কী ধরনের মেটেরিয়াল থাকবে, তার সাথে সাথে তোমরা রেকর্ডিং কীভাবে পাবে। যে তোমাদের ধরে নিচ্ছি অনেকেই এমন থাকবে হয়তোবা যারা কিনা সঠিক সময় হয়তোবা রেকর্ডিং দেখতে পারবে না বা ক্লাস করতে পারবে না, হয়তোবা ক্লাস করতে পারলে না, হয়তোবা বাইরে তোমরা অনেকেই থাকো যারা কিনা বাইরে রয়েছো, অনেক ক্ষেত্রেই তোমাদের ক্লাস করা হয়তোবা অসুবিধে হয়ে যাবে। বা ধরে নিচ্ছি যে তোমাদের কোনো একটা অনুষ্ঠান পড়ে গেল, তোমরা হয়তো বা ওখানে যেতে হলো, এখানে ক্লাসটা মিস পড়ে গেল, তো সেরকম কিছু হবে না। একটা আমাদের ফিচার বলে দিই, আমরা সাধারণত যা পড়াই, অর্থাৎ আমাদের এমন থাকে না যে লাইভ একজন এসে পড়াচ্ছে আর রেকর্ড আরেকজনের দেওয়া হচ্ছে, এরকম কিন্তু হয় না। অর্থাৎ লাইভ যিনি পড়াবেন, দেখেছো আমরা ব্যানারে লিখেছি 100% লাইভ ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস। এবং লাইভটা যেটা হবে সেটারই রেকর্ডটা তোমরা দেখবে অ্যাপে পেয়ে যাবে। এইভাবে আমরা টোটাল আমাদের অ্যাপটাকে ওভাবে সাজিয়ে নিয়েছি। এবার এর সুবিধে কি, অর্থাৎ তুমি লাইভ করলেও সেম জিনিস পাচ্ছ, রেকর্ড দেখলেও সেম বিষয়গুলোকে পাচ্ছ। কোনো রকম এমন ভেদাভেদ নেই যে লাইভ একজন পড়াচ্ছেন, রেকর্ডে আবার অন্যজনের ভিডিও পড়ে আছে, এমনটা নয়। লাইভ ক্লাসটাই রেকর্ড করা হয়, ঠিক আছে, ওটাকেই পরবর্তীকালে দেওয়া হয়, ঠিক। এই জায়গাটাকে বুঝতে পারলে এবার এই টোটাল প্রসেসে কিভাবে পড়ানো হবে, নোটগুলো কীভাবে থাকবে, নোটের জন্য আমি একটা ডেমনস্ট্রেশন তোমাদের এখানে দিয়েছি। যেমন এটা জৈনিজম বা জৈন ফিলসফিটাকে আমি এখানে নিয়েছি। এই নোটের তোমরা যদি ধরন দেখো, হ্যাঁ, বেসিক্যালি আমাদের এভাবেই পুরো বিষয়গুলোকে হাইলাইটেড করা থাকে, হাইলাইটেড নোট থাকে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে বাংলা ইংলিশ দুভাষাতেই পাবে, অর্থাৎ বাংলাতেও নোট প্রোভাইড করা হয়। অর্থাৎ এটা আমি ইংলিশে পড়াচ্ছি, কারণ যেহেতু তোমাদের নেটে রয়েছে ইংলিশেই থাকে, তো সেই অনুসারে আমরা ইংলিশই রেখেছি। কিন্তু অনেকেই তোমরা থাকো যারা ইংলিশে একটু দুর্বল রয়েছো, বা ধরে নাও যে ইংলিশটাকে একটুখানি বেটার ওয়েতে বাংলাতে পড়ালে ভালো হয় তোমাদের ক্ষেত্রে অনেকেরই, তো তাদের জন্য বাংলাতেও করা হয়েছে। আমি পড়ানোর পরে শেষে সব নোটের স্যাম্পল এবং কিভাবে প্রিভিয়াস ব্যাচ কিভাবে চলেছে, তাদের রেকর্ডিং কিভাবে দেওয়া হচ্ছে, মক টেস্টের সিরিজ কিভাবে তৈরি করা হয়েছে, সবগুলোকে তোমাদের শো করিয়ে দিচ্ছি। ওকে, তো আগে আমরা বিষয়টাকে একটু পড়ি। যারা যারা ক্লাসটি একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবে, তারা আশা করি এখান থেকে কিছু না কিছু এক্সট্রা কিছু বিষয়, হয়তো আগে তোমাদের যা জানা ছিল তার থেকে এক্সট্রা কিছু বিষয় পাবে। ওকে, তো জৈনিজম তোমরা সবাই জানো, একটা আমাদের ফিলসফি যখন তৈরি হয় বেসিক্যালি একটা ধার্মিক অ্যাঙ্গেল তো থাকেই, তার সাথে সাথে কিন্তু জৈনিজম অর্থাৎ তার মধ্যে কিন্তু ফিলসফির রেসপেক্টও চলে আসে। তো জৈনিজম ওয়ান অফ দ্য রিলিজিয়ন তো হুইচ অরিজিন ক্যান বি ট্রেসড বাই দ্য 24 টিচার্স। তো ধরা হয় যে জৈনিজমে বেসিক্যালি যে তীর্থাঙ্কর্স রয়েছেন 24 জন, এবং সর্বশেষ যিনি, তার নাম আমরা সবাই জানি, অর্থাৎ মহাবীর, এবং যিনি একদম প্রথম ধরা হয় ঋষভনাভ। তো সেই অনুসারে জৈনিজমের এই যে 4 জন টিচার আছেন বা তীর্থাঙ্কজ আছেন, তাদের অনুসরণ করে এই টোটাল যে একটি বলতে পারো যে ফিলসফিক্যাল এসপেক্ট, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। এবার একদম আমি ধরে নিচ্ছি যে তোমরা কিচ্ছু জানো না, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, আমি এখানে হয়তোবা অনেকেই পড়ে এগুলোকে আয়ত্ত করেছো, অনেকেই করণীয়, আমি ধরে নিচ্ছি যে কেউ কিছু জানো না, একদম বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি। দেখো এই যে টার্ম যখন তোমরা পাবে, এই যে জৈনা, এই যে টার্মটা পাবে, বলছে ইজ ড্রাইভ ফ্রম দ্য টার্ম জিনা। এটা বেসিক্যালি এসেছে জিনা থেকে। অ্যান্ড দ্য টার্ম জিনা ইজ এ কমন নেম সোল হু আর টোটালি ফ্রি ফ্রম অল ফিলিংস অফ অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাভারশন। অর্থাৎ এই জিনা শব্দটা যখন আসবে, অর্থাৎ কনকারার, অর্থাৎ জয়ী হওয়া, তো সেটা যখন আসবে কিসের জয়ী হওয়ার কথা বলছে? কোনো যুদ্ধ কি, কোনো যুদ্ধের মধ্যে কি জয়ী হওয়ার কথা বলছে? না,
আমাদের সোলটাকে, আমাদের যত ধরনের ফিলিংসগুলো আছে, যত ধরনের আমাদের অ্যাটাচমেন্টগুলো আছে, সেই অ্যাটাচমেন্ট থেকে দূরে সরিয়ে এসে সেইভাবে আমাদের সোলগুলোকে ফ্রি করার কথা এখানে বলা হয়েছে। মূল উদ্দেশ্য যদি আমরা বলি, আমাদের যত ধরনের ফিলিংস আছে, সেটা শারীরিক হতে পারে, আমাদের কিছু মানসিক ফিলিংস আছে। হ্যাঁ, মানসিক তো তোমরা হয়তো জানো যে একটা বস্তুর সাথে যখন তুমি, একটা মোবাইলের সাথেও দেখবে যখন তুমি অনেক দিন ধরে অ্যাটাচ থাকো না, তোমার ওটার প্রতি কিন্তু একটা ফিলিংস হয়ে যায় যে অনেক দিন ধরে আমার কাছে এই মোবাইলটা ছিল। তো সেই ধরনের অ্যাটাচমেন্ট, সেই ধরনের জায়গা থেকে একদম ফ্রি হওয়া, মুক্তি লাভ করা। ঠিক তো বলেছে দ্য এপিস্টোমোলজিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড জিনা ইজ এ কনকারার। ঠিক আছে, তো জিনার যদি এপিস্টোমোলজিক্যাল ওয়েতে যদি আমরা দেখি, তো এটার শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি বিজয়ী হওয়া, জয়ী হওয়া। বলছে ইট ইজ এ কমন নেম গিভেন দ্য 24 টিচার্স বা তীর্থাঙ্কর্স বিকজ দে হ্যাভ কনকার্ড অল প্যাশন অ্যান্ড হ্যাভ অ্যাটেন লিবারেশন। বলেছে এখানে মূলত এই 24 জন যিনি আমাদের তীর্থাঙ্কর্স আছেন বা যাদেরকে আমরা টিচার্স বলি, তাদেরকে ধরা হয় যে তারা ওই জায়গাটাকে, ওই আলটিমেট পর্যায়টাকে পৌঁছে গেছেন এবং তারা একটা মুক্তি লাভ করে গেছেন এবং তাদেরকে অনুসরণ করে যারা চলে। ঠিক আছে, বলছে দ্য ডিভোটিজ অফ জিনা ক্যান কল্ড জৈনা। বলছে তাদেরকে যারা কিনা আলটিমেট পর্যায়ে পৌঁছে গেছেন, তাদেরকে অনুসরণ করে যারা চলছে, তাদেরকেই বলা হয় বেসিক্যালি জৈনা। ঠিক বলেছে অ্যান্ড রিলিজিয়ান প্রপন্ডেড বাই জিনা ইজ কল্ড এ জৈনা রিলিজিয়ান। তো এই অর্থে কিন্তু এসেছে হচ্ছে জৈন ধর্ম। জৈনিজম কেম ইনটু প্রমিনেন্স ইন 6th century BC। তো তোমরা অনেকেই জানো, যেহেতু তোমরা এই বিষয় নিয়েই পড়াশুনো করছো, যে 6th century BC-তে মূলত জৈনিজমের বলতে পারো একটা তথাকথিতভাবে একটা প্রাধান্যতা আমরা লক্ষ্য করতে পারি। যখন লর্ড মহাবীর প্রোপোগেটেড দ্য রিলিজিয়ান, তো যখন লর্ড মহাবীর এই রিলিজিয়ান সম্পর্কে আরও বেশি পরিমাণে সবার কাছে পৌঁছে দিয়ে দেওয়া শুরু করে, তখন এটা প্রমিনেন্স আরও বেশি করে পায়। এবার এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা এখানে ধর্ম পড়তে আসিনি, কিন্তু আমরা এর ফিলসফিক্যাল এসপেক্টগুলোকে কিন্তু পড়তে এসেছি। এবার যেহেতু আগেকার দিনে, অর্থাৎ আগের পূর্বের যত ধরনের, সে তুমি বুদ্ধিজম নিয়ে নাও, জেনিজম নিয়ে নাও এবং আমাদের যে হিন্দুজম আছে সেটার ভিত্তিতেও যদি দেখো, তাহলে সেই ক্ষেত্রে আগেকার দিনে যে ফিলসফি এবং আমাদের বলতে পারো যে আমাদের ধর্মের বা ধার্মিকতা বা আধ্যাত্মিকতা, তার সাথে কিন্তু অনেকটা অ্যাটাচমেন্ট রয়েছে, তাই না? তো কিছু কিছু অংশে আমাদের কিন্তু সেই জায়গাগুলোকে পড়তে হয়। বলছে দ্য ফার্স্ট অফ দিস টিচার ওয়াজ ঋষভনাভ। তো তোমাদের আগেও তোমাদের বলেছি আমি, বলেছে অ্যান্ড 24th the বর্তমানে অলসো নোজ অ্যান্ড মহাবীরা দ্য গ্রেট হিরো। বলছে মহাবীরা ওয়াজ দ্য 24th তীর্থাঙ্কর্স হু লিভড ফ্রম 540 to 468 BC। তো মহাবীরা হচ্ছে একদম 24তম একদম সর্বশেষ ধরা হয় যে এই সময়, অর্থাৎ 540 থেকে 468 BC-র মধ্যে ওই সময় এক্সিস্ট করতেন। হি ওয়াজ বর্ন ইন আ প্লেস অফ কুণ্ডগ্রাম। ঠিক আছে, তো তিনি যেই জায়গা তিনি বলতে পারো যে জন্মগ্রহণ করেছেন, সেটা কুণ্ডগ্রামে, এবং বর্তমানে সেটা বিহারের বৈশালীর নিকটবর্তী জায়গায় রয়েছে। Okay, his father was a Siddhartha Maharaja who ruled Kundapura, and his mother was Priyokarini। তো বেসিক্যালি তার বাবা কি ছিলেন? একজন রুলার ছিলেন, তাই না? ওই জায়গাতে তিনি মূলত শাসন চালাতেন কুণ্ডপুরে। বলেছে অ্যাট দ্য এজ অফ 30 he left his wife, child and family and started a life, a total renunciation and অ্যাস্থেটিজম। বলেছে যখন তার বেসিক্যালি বয়স 30 হয়ে গেল, তারপরে সে কিন্তু সপরিবার পরিজন সমস্ত ত্যাগ করলো এবং ত্যাগ করে একটা তপস্যার জীবন কিন্তু শুরু করার চেষ্টা করলো। ঠিক আছে, তপস্যার মধ্যে মগ্ন থাকলো। জাস্ট বেসিক কিছু ইনফরমেশন অবশ্যই মাথায় রাখবে, যেমন পরীক্ষাতে একবার লাস্ট 2001-এ যতদূর সম্ভব আমি বলছি, ওই সময় যেমন কত বছর বয়সে শুরু হয়েছিল সেই জায়গাটা নিয়ে একটা শুদ্ধ অশুদ্ধের ছোট্ট একটা জায়গা তোমাদের দিয়েছিল। তো সেইটাকে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে। ঠিক তো বলেছে দ্য প্র্যাকটিসড অস্টেরিটি ফর 12 years and attain the highest spiritual knowledge called Kevala Moksha at age of 42 years। বলছে তিনি 12 বছর ধরে তপস্যা করেন
এবং 42 বছর বয়সে কৈবল্য, যেটাকে আমরা মোক্ষ বলে থাকি, নামক সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান তিনি কিন্তু অর্জন করেন। এবং ধরা হয় তিনি হি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 72 ইন 468 বিসি অ্যাট দ্য প্রভাপুরী ইন বিহার। তো তারপরে তার দেহাবসান ঘটে প্রভাপুরীতে, বিহারে। ঠিক, এবার আমরা কিছু এইখানে স্ক্রিপচার্স পড়বো, যেখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু প্রায়শই আসে। বিশেষত তোমরা দেখবে যে তোমাদের প্রশ্ন দেখবে হচ্ছে সিকুয়েন্সিয়ালি সাজাও না, বা সিকুয়েন্সিয়ালি বিষয়গুলোকে দেখাতে অনেক ক্ষেত্রে স্ক্রিপচার্স নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আমরা পড়বো হচ্ছে স্ক্রিপচার্স ইন জৈনিজম। যদি আমরা স্ক্রিপচার্সগুলোকে দেখি, বা বলতে পারো যে ধর্মগ্রন্থগুলোকে দেখি, যেই অনুসরণ করে, যেই বিষয়গুলোকে অনুসরণ করে একটা বলতে পারো যে জৈন ধর্মকে মেনে চলার এসপেক্টটা সামনে আসবে। তো আমরা এখানে 12 অঙ্গস বা লিম্স লক্ষ্য করতে পারি, বা বলতে পারো যে 12টি অঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ আমরা লক্ষ্য করতে পারি। কি সেই 12টি অঙ্গ? ঠিক আছে, তো এখানে একটু একটু করে আমাদের একটু মাথায় রাখতে হবে যে 12খানা অঙ্গ এবং প্রত্যঙ্গ আছে। ঠিক আছে, কিসের? স্ক্রিপচার্সের, জৈনিজমের। ওকে, তো এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথম এই 12খানার মধ্যখান থেকে কোশ্চেন কিন্তু আসে, তোমাদের একটু ভালোভাবে মাথায় রাখবে। প্রথম যেটা আমাদের এই 12খানার মধ্যে প্রথম যেটা আমরা পাই সেটা হচ্ছে আচার্য অঙ্গ বা আচার্য অঙ্গ। এটা কি? দ্য অঙ্গ ডিলস উইথ দ্য কন্ডাক্ট অ্যান্ড aesthetics and monks focusing on their interaction, behavior and observances। বলেছে এই অঙ্গটি বেসিক্যালি সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের আচরণ নিয়ে কাজ করে। তাদের কিভাবে তারা ইন্টারাক্ট করছে অন্যদের সাথে, তাদের আচরণটা কী ধরনের হওয়া উচিত, তাদের আচরণ বা পালনের ওপর কী ধরনের তারা ফোকাস করবে, এই এসপেক্টগুলোর উপরে কাজ করে এটা। এটি বেসিক্যালি বলেছে ইট প্রোভাইড ইনসাইট ইনটু দ্য পাথ অফ রিনাউন্সিয়েশন অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। বলেছে এটি ত্যাগ এবং আত্মশৃঙ্খলার পথে, বলতে পারো যারা যারা এই জৈনিজমের সাথে যুক্ত আছে তাদেরকে একটা সেলফ ডিসিপ্লিনের জায়গায় কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। এবার বলেছে সূত্র অঙ্গ, আরেকটা পাবো আমরা সূত্র অঙ্গ। সূত্র অঙ্গ কন্টেন কনসাস the aphorism that outline the fundamental principle and the teaching of Jainism। সূত্রাঙ্গ কি বলে ভালোভাবে বুঝবে। সূত্রাঙ্গ বেসিক্যালি বলে একটা সংক্ষিপ্ত বলতে পারো, যেখানে জৈন ধর্মের মৌলিক নীতিগুলোকে শিক্ষার জায়গায় নিয়ে আসা হয়। মৌলিক নীতিগুলোকে, যে জৈনিজম যে ফরমেশনটা হয়েছে সেটার কিন্তু একটা নীতিগত জায়গা থেকে তো সেটা হয়েছে, তো সেই মূল নীতিগুলো নিয়ে কিন্তু সূত্র অঙ্গতে কথা বলে। ঠিক আছে, তো এগুলো খুবই ভালোভাবে মাথায় রাখবে যে কোন এসপেক্টটাতে কী ধরনের কথা বলা হচ্ছে। এখান থেকে তোমাকে 2 ধরনের কোশ্চেন তোমাকে এখান থেকে দেবে। আমি কোশ্চেনটা আপাতত শো করাতে পারছি না, যেহেতু আমি এখানে স্ক্রিনটা শেয়ার করে ফেলেছি, তো নাহলে আমি দেখিয়ে দিতাম। 2 ধরনের কোশ্চেন এখানে তোমাদের প্রিভিয়াসও এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। একটা হচ্ছে তোমাকে মেলাতে দেবে, তোমাকে হয়তো একটার সাথে আরেকটা মেলাতে দেবে, আরেকটার সাথে আরেকটা মেলাতে দেবে, এটা একটা ধরনের কোশ্চেন দেয়। আরেকটা তোমাকে দেবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, হ্যাঁ, যে বলতে পারো অ্যাজারশন রিজনের ধরনগুলো থেকেও কোশ্চেন করে। তো আমরা অনেক সময় এডুকেশনের এই অ্যাসপেক্টগুলো থেকে আমরা ভাবি যে এগুলো তো খুব সহজ ব্যাপার, আমি জাস্ট একটু পড়ে নেবো তাহলেই হয়ে যাবে। না, যুক্তি দিয়ে তোমাকে বুঝতে হবে। যুক্তিটা যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে না বুঝতে পারো তাহলে কিন্তু এটা খুব একটা যে কাজে লাগবে এমনটা নয়। জাস্ট তাহলে তোমার পড়াই হবে, সেটা পরীক্ষা হলে গিয়ে এক্সিকিউট করতে পারবে না। তাহলে আমি কি মনে রাখতে বললাম? দেখো, তোমরা এখানে যারা যারা আছো তারা অনেকেই হয়তো বা জয়েন করবে, আবার অনেকেই জয়েন করবে না, সে নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যতটুকু আমি পড়াচ্ছি এইটুকু একটু মন দিয়ে দেখো, যেন এই জায়গাগুলো থেকে কোনো কোশ্চেন আসলে যেন সহজে তোমরা পড়তে পারো। তাহলে সূত্র অঙ্গটাতে আমরা কি বুঝলাম? এখানে বেসিক্যালি ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলোকে, অর্থাৎ একটা জৈনিজমের কনসেপ্টকে যদি কেউ পড়াতে চায়, সাপোজ আমি ধরে নিচ্ছি যে কেউ পড়াতে চায়, তাহলে ঠিক আছে, তাহলে তার বেসিক্যালি যে জৈন ধর্মের মৌলিক নীতিগুলো আছে সেই সম্পর্কে জানতে হবে। সেই সামগ্রিকতাটা এই সূত্র অঙ্গতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর আচার্য অঙ্গতে আমরা কি পেলাম, বা আচার্য অঙ্গতে আমরা কি পেলাম? সেখানে মঙ্ক বা যারা কিনা সন্ন্যাসী বা সন্ন্যাসীরা আছে তাদের আচরণটা কি ধরনের হবে, তাদের ইন্টারাকশনটা কী ধরনের হবে, সাধারণ মানুষের সাথে তারা ইন্টারাক্ট কীভাবে করবে, সেই সমস্ত কিছু তারা কিভাবে সেলফ ডিসিপ্লিন ওয়েতে সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যাবে। তো সামগ্রিকভাবে সেটা কিন্তু আচার্য অঙ্গতে আমরা পাই। ওকে, সূত্র অঙ্গতে আমরা কি পাই বুঝিয়ে দিলাম তোমাদের। এবার আরেকটি তোমরা পাবে, সেটা হচ্ছে স্থানাঙ্গ বা স্থানাঙ্গ। এই স্থানাঙ্গটা কি বলছে? স্থানাঙ্গ elaborate on the different aspect of spiritual conduct, delving into areas such as conduct in the monastic community, ethical principles and rules of meditation।
তো স্থানাঙ্গ বেসিক্যালি বলে যে আধ্যাত্মিক আচরণের বিভিন্ন দিক সম্পর্কে এটা কিন্তু বর্ণনা দেওয়া আছে। আধ্যাত্মিক আচরণ অর্থাৎ ধরে নাও যে জৈনিজমের যে আধ্যাত্মিক পয়েন্ট অফ ভিউগুলো আছে সেটাকে কিভাবে পারফর্ম করতে হবে, তার আচরণগুলো গত দিকগুলো আমরা স্থানাঙ্কতে পাই। যেমন হচ্ছে সন্ন্যাসীদের আচরণ কী ধরনের হবে, ঠিক আছে। তারপর ধরে নাও যে কিছু নৈতিক দিকগুলো কী ধরনের এক্সিস্ট করবে, ধ্যান করার নিয়ম কী ধরনের হবে, অর্থাৎ মেডিটেশন যখন করবে তার কি নিয়ম আছে সেটা স্থানাঙ্গতে আছে, হলো। এরপরে আরেকটি আমরা পাবো, সেটাকে বলি আমরা সমবায়াঙ্গ, বা আমরা যদি বলি এটাকে সমবায়াঙ্গ। তো এই সমবায়াঙ্গটা কি বলেছে, দিস অঙ্গ এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ কর্মা। এবার একটা টার্ম যুক্ত হয়ে গেল কর্ম বা কর্মা, ঠিক আছে। এই টার্ম কর্ম বা কর্মা শব্দটার মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে, ঠিক আছে। তো আমরা জানি সবাই একটা বেসিক কনসেপ্ট জানি যে তোমার কর্মই তোমার নির্ধারণ করবে যে কী ধরনের এসপেক্ট তুমি পরবর্তীকালে হবে, তুমি আবার কি ধরে নাও যে জন্মগ্রহণ করবে কিনা, বা তোমার পরবর্তীকালে জন্ম হবে কিনা, পুনর্জন্মের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু কর্মের ওপরেই হবে। ওকে, তো জুহিনা ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দেখো ক্লাসটিকে। তো এখানে যেটা বলেছে এটা বেশি বলেছে এই অঙ্গ কর্মের ধারণা এবং এর জটিলতাগুলোকে অন্বেষণ করে। এই যে অঙ্গটা আছে যেটাকে সমবায়াঙ্গ বলি আমরা, এটা কর্মের ধারণা, যে কর্ম বিষয়টা কি, কোন ধরনের কর্মকে কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে সেটা, এবং তার জটিলতাকে অর্থাৎ ইন্ট্রিসাইসিসগুলোকে নানাভাবে বর্ণনা করে। যদি অনেক সময় কি হয় যে বেসিক্যালি যারা জেনিজম নিয়ে অধ্যয়ন করে তাদের অনেক ক্ষেত্রে এমনটা মনে হয় যে এই জায়গাটা হয়তো বা একটু জটিল থেকে জটিলতার দিকে যাচ্ছে, তো সেইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আউটকাম করার এটা সমবায়াঙ্গের জায়গায় কিন্তু আমরা পাই। বলছে ইট ডিফার্স ইনটু এ নেচার অফ কর্মা, ইটস ক্লাসিফিকেশন অ্যান্ড হাউ ইট এফেক্ট দ্য সোলস জার্নি টুয়ার্ড লিবারেশন। তো বলেছে যে এখানে মূলত ডিফাইন করা হয় কর্মকে, তাকে শ্রেণী বিন্যাস করা হয়, এবং এটা কিভাবে আমাদের আত্মার মুক্তির যে যাত্রাটা আছে বা যেটাকে আমরা লিবারেশন বলি সেটার দিকে কিভাবে প্রভাবিত করবে সেই জায়গাটা কিন্তু এখানে দেখানো হয়, বা এর বলতে পারো সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা এখানে আমরা পাই। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হাউ ইট এফেক্ট অ্যান্ড সোলস জার্নি টুয়ার্ড লিবারেশন, অর্থাৎ এই যে সোলের যে জার্নিটা আছে লিবারেশনের ক্ষেত্রে, এই জায়গাটা কোন অঙ্গের ভিত্তিতে এগুলোর ক্লাসিফাই করা হয় বা এর নেচারটাকে দেখা হয়, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সমবায়াঙ্গ। ওকে, আশা করি বিষয়গুলোকে ধরতে পারছো। এরপরে তোমরা পাবে যে ব্যাখ্যা, প্রজ্ঞাপ্তি বা ভগবতী। ব্যাখ্যা, প্রজ্ঞাপ্তি এগুলো কি করে, এগুলো ফোকাস করে অন এক্সপ্লেনেশন অ্যান্ড কোলাবোরেশন অফ দ্য টিচিং ফাউন্ড ইন আদার অঙ্গস। বলেছে এখানে যেটা করে সেটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এখানে জুইনা বলছে আমার স্ক্রিনটা ফুল ডার্কটা পাচ্ছি না। তো যেটা আমি ক্লাসে শুরুতেই বলেছিলাম যে ছোট স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, ওটাকে লং প্রেস করো, অর্থাৎ কিছুক্ষণ চেপে ধরে থাকো, তারপর দেখবে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে ফুল স্ক্রিন বলে একটা অপশন পাবে, ওখানে টাচ করলেই দেখবে পুরোটা স্ক্রিন খুলে যাবে। ঠিক আছে, এটা গুগল মিটে যেহেতু হচ্ছে এটা তোমাকেই ফুল স্ক্রিন করে নিতে হবে। যদি ইউটিউবে হতো তাহলে দরকার পড়তো না, ইউটিউবে অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো যেটা আমি বলছিলাম, কোনটা যেন পড়াচ্ছিলাম, হ্যাঁ। তো বেসিক্যালি এখানে কি করা হয়, এখানে করা হয় যেটা বলেছে ব্যাখ্যা বা প্রজ্ঞপ্তি অন্যান্য অঙ্গগুলিতে পাওয়া শিক্ষার ব্যাখ্যা বা বিস্তারের ওপরে এখানে কিন্তু গুরুত্ব দেয়। অন্যান্য যে অঙ্গগুলো আছে, যে যতগুলো আমরা 12টা অঙ্গ পড়ব, এই 12টা অঙ্গের ডিফারেন্ট এসপেক্টকে বর্ণনা করা আছে। তো এই আমাদের ব্যাখ্যা ও প্রজ্ঞপ্তি এই অঙ্গটা কি করে, অন্যান্য অঙ্গগুলোর থেকে পাওয়া শিক্ষাকে এগুলোর ওপরে এগুলোর ব্যাখ্যা আরও ডিটেলসে এগুলোর এক্সপ্লেনেশন করা, এবং এর সাথে সাথে এর বিস্তার লাভের জায়গাটাকে যেন আরও বেশি এটাকে বিস্তার করা যায় সেই জায়গাটার উপরে এটা গুরুত্ব দেয়। ঠিক, এক কথায় জাস্ট আমরা মাথায় রাখবো, যদি মনে না থাকে জাস্ট মাথায় রাখবে, এটা ব্যাখ্যা করে। ঠিক আছে, ব্যাখ্যা করে কি, যে অন্যান্য অঙ্গগুলোর মাধ্যমে কি ধরনের বিষয়কে বোঝাতে চাওয়া হচ্ছে বা কি ধরনের বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। সিম্পল জাস্ট এটুকু মাথায় রাখবে, এগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া উপায় নেই কিন্তু। ঠিক আছে, এটা একটু তোমাদের দেখতে হবে। এবার বলেছে ইট ক্লারিফাইজ কনসেপ্ট অ্যান্ড প্রোভাইড ইনসাইট ইনটু এ ফিলসফিক্যাল নিউসেন্স অ্যান্ড জৈন থট। বলেছে এটা মূলত পরিষ্কার একটা ধারণা দিয়ে দেয়
যে এক্স্যাক্টলি জৈনিজমের দর্শনগত দিকগুলো কি এবং জৈনিজমের থট প্রসেসটা কি, বা জৈনিজম কোন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে বেশি, তার ওপরে কিন্তু একটা পরিষ্কার ধারণা দিয়ে দেয়, একদম সূক্ষ্ম জায়গাগুলোকে ধারণা দিয়ে দেয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসলো সাপোজ জৈনিজমে কোন ধরনের অঙ্গতে আমরা নলেজটাকে সূক্ষ্মভাবে একটা ক্লারিফাই পেয়ে যাই, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ভগবতী বা ব্যাখ্যা প্রজ্ঞপ্তি। হলো, সবগুলোকে এইভাবে কোশ্চেনগুলোকে কিন্তু ভেবে ভেবে তোমাকে কিন্তু উত্তর দিতে হবে। ওকে, এবার হচ্ছে আরেকটা তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে জ্ঞান ধর্ম কথাঙ্ক। ঠিক আছে, জ্ঞান ধর্ম কথাঙ্ক কি বলছে, এই অঙ্গটা কন্টেইন করে ন্যারেটিভ অফ দ্য লাইফস অফ তীর্থাঙ্কস অ্যান্ড আদার এনলাইটেন্ড বিংস, অফারিং ইন্সপায়ারিং স্টোরিজ, এক্সাম্পলার্স অ্যান্ড রাইটিয়াস লিভিং। বেসিক্যালি এই জায়গাতে আমরা দেখি যে এই অঙ্গে তীর্থাঙ্ক এবং তার দ্বারা যারা কিনা এনলাইটমেন্ট পেয়েছে তাদের জীবনে বিবরণ দেওয়া আছে, যেটা আমরা দেখবে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে মহাকাব্যগুলো আছে, যেমন রামায়ণ মহাভারতে দেখবে গল্পের ছলে অনেক কিছু বক্তব্য দেওয়া থাকে, যেটাকে আমরা টিচিংয়ের ভাষায় বলি স্টোরি টেলিং প্রসেস। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এখানে পাই। ঠিক, এখানে বেসিক্যালি কি হয়, তুমি দেখবে একটা নর্মাল কিছু বললে আর যখন তুমি একটা স্টোরির সাথে ওই বিষয়টাকে অ্যাটাচ করে পড়াবে, দেখবে লার্নাররা স্টোরির সাথে অ্যাটাচ করে বিষয়টাকে পড়ালে তারা বেশি মনে রাখতে পারে। যেমনটা আমি যখন পড়াই, যখন আমি ক্লাসে এসে বেসিক্যালি সবসময় উদাহরণের সহকারে বোঝানোর চেষ্টা করি, কারণ আমার মতে যারা এখানে আমার অনেক পেপার ওয়ানের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তারা সবাই জানে যে যখন আমি একটা কনসেপ্টকে বেসিক্যালি যখন একটা গল্পের সাথে অ্যাটাচ করে পড়াই, তখন ওদেরও বুঝতে সুবিধা হয় বা তোমাদেরও বুঝতে সুবিধা হয়, এবং সেটাকে তোমরা মনেও বেশি রাখতে পারো তথাকথিতভাবে যদি গড় করে পড়ে যাই তার থেকে, তাই না? তো এই জায়গাটাকে এখানে কিন্তু করা হয়। এখানে তীর্থাঙ্করদের তাদের লিভিং যে অ্যাসপেক্টটা আছে, বা তারা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, বা তারা কিভাবে তাদের মানে অন্যদের এনলাইটমেন্ট করতে পেরেছেন, সেই বিবরণগুলো দেওয়া আছে। একটু অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে সেইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই অঙ্গের মধ্যে আমরা পাই। তাহলে কোন অঙ্গের মধ্যে পাই এটা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে? কোথায় অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে একটা প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কি বলবো? জ্ঞান ধর্মকথাঙ্গে। ঠিক আছে, এরপরে আমরা পাবো সেটা হচ্ছে উপাসক দশাঙ্ক। ঠিক আছে, উপাসকা, এখানে যেহেতু টার্মগুলো বেসিক্যালি ইংলিশে রয়েছে, তো সেই অনুসারে তোমরা এখানে এর আয়ের উচ্চারণ বেশি পাবে। তো বাংলায় যদি বলি উপাসক দশাঙ্গ হলো। তো উপাসক দশাঙ্গ কি করে? প্রোভাইড করে গাইডেন্সকে for lay practitioners and emphasizing the ethical conduct and practice the householders should uphold and attain spiritual progress. তো উপাসক দশাঙ্গের মধ্যে আমরা কি পাই? উপাসক দশাঙ্গ সাধারণত যারা অনুশীলন করছে সেই অনুশীলনকারীদের জন্য গাইডেন্সকে এখানে কিন্তু প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করে, যে তারা কিভাবে এই যে প্রসেসগুলো যেগুলো কিনা আমাদের তীর্থাঙ্কররা বলে গেছেন, সেই প্রসেসটাকে কিভাবে তারা মান্যতা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তো সেই সম্পর্কে এখানে কিন্তু আমরা উপাসক দশাঙ্গতে সেই জায়গাগুলোকে পাই। এবার এখানে একটা আধ্যাত্মিক উন্নতি অর্জনের জন্য কি করা হয়? বেসিক্যালি নৈতিক আচরণ এবং অনুশীলনগুলির মধ্যে কি কি বিষয়গুলোকে বজায় রাখতে হবে বা কোন জায়গাগুলোকে যথাযথভাবে ধরে রাখতে হবে, সেই সম্পর্কে কিন্তু প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। তো এই জায়গাটা একটু আমরা মাথায় রাখবো। নেক্সট আরেকটা আমরা পাবো, সেটা হচ্ছে অন্তরিদ্ধ দশাঙ্ক। ঠিক আছে, অন্তরিদ্ধ দশাঙ্গে কি থাকে? বলছে অন্তরিদ্ধ দশাঙ্গ এলাবোরেটস অন দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যান্ড দ্য জার্নি অফ সোল আফটার ডেথ। তো এখানে সব থেকে বেশি যেটা জৈনিজমের মূল ভিত্তি, যেটা পুনর্জন্ম এবং সোল কিভাবে মুক্তি পাচ্ছে বা কোনভাবে সেটা ট্রাভেল করছে, সেই জায়গাটা প্রপার যদি তুমি একটা এক্সপ্লেনেশন বা তার ধারণাটা এখানে তুমি এই অন্তরিদ্ধ দশাঙ্গে পেয়ে যাও। তো এই অন্তরিদ্ধ দশাঙ্গে কি করে? মৃত্যুর ধারণা এবং মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিশদভাবে বর্ণনা দেওয়া আছে, যে মৃত্যুর পর আত্মা কিভাবে ট্রাভেল করছে। এটি বেসিক্যালি কি করে? এটি ডিসকাস করে ভেরিয়াস স্টেজেস অফ সোল গোজ থ্রু অ্যান্ড দ্য ইমপ্লিকেশন অফ কর্মা অফ দিস জার্নি।
তো এখানে ডিসকাস করে বোঝানোর চেষ্টা করা হয় যে ভেরিয়াস স্টেজেসে কিভাবে একটা সোল বলতে পারো যে যাত্রাটা করছে এবং এই জার্নিতে কর্ম এর ভূমিকাটা কি, ঠিক আছে, বা কর্মের ভূমিকা আমরা কতটা পাচ্ছি, এই জায়গাটা কিন্তু এখানে আমরা পাই। ঠিক আছে, আশা করি তোমরা সবাই লিখে রাখছো, নিশ্চয়ই তোমরা একটা নোট বুক তো পাশে রেখেইছো, তো যদি কোনো কনফিউশন হয় ওটাকে লিখে রাখো। ঠিক আছে, যদিও বা যারা ক্লাসে জয়েন করবে এটাকে আরও ডিটেলসে পড়ানো হবে, কারণ স্বাভাবিক এই চ্যাপ্টারটা থেকে, এই অঙ্গস থেকে যেহেতু প্রচুর কোশ্চেন আসে, তো এইগুলোকে আমরা আরও ডিটেলসে নোট আকারে যারা পরবর্তীকালে জয়েন করবে আবার পাবে তোমরা। তো এরপরে আরেকটি আমরা অঙ্গ পেয়ে যাই, সেটা হচ্ছে অনুত্তরোপাপট্টি দশাঙ্ক। অনুত্তরোপাপত্তি দশাঙ্ক কী করে বলছে, এই অঙ্গটা কভার করে সাবজেক্টস লাইক নেচার অফ লিবারেটেড সোল, ইটস অ্যাট্রিবিউটস অ্যান্ড দ্য স্টেজেস লিডিং অ্যান্ড আলটিমেট লিবারেশন, শেডিং লাইট অ্যান্ড আলটিমেট গোল অফ জৈনিজম। তো বেসিক্যালি এর প্রভাবে কী হয় বলছে, এই অঙ্গটি মুক্ত আত্মার প্রকৃতিটা কী ধরনের হবে, তার ধরে নাও যে কোনো একটি আত্মা লিবারেশন পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই লিবারেটেড সোলটার প্রকৃতি, নেচারটা কী ধরনের হবে, ঠিক আছে, তার মধ্যে আমরা কী ধরনের বলতে পারো যে গুণাবলীগুলোকে পাবো, অ্যাট্রিবিউটসগুলো কী ধরনের পাবো, ঠিক। এবং তার সাথে সাথে আরেকটা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে যে চূড়ান্ত মুক্তির দিকে যখন সে পরিচালিত হবে, তার পর্যায়গুলোকে, বিশেষগত বিষয়গুলোকে, একটার পর একটা স্টেজ আসবে, তো সেই স্টেজগুলোকে এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা, জৈনিজমের যেটা আলটিমেট গোল, জৈনিজম যখন তোমরা পড়বে, জৈনিজমের যেটা আলটিমেট গোল অর্থাৎ মুক্তি, সেই মুক্তির জায়গাটাকে এখানে কিন্তু বলতে পারো প্রপারলি এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে মাথায় রাখবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে জৈনিজমের আলটিমেট গোলকে কোন অঙ্গের মধ্যে আমরা পাই, লিখে দেবে এবার। এরপরে আরেকটি আমরা পাবো প্রজ্ঞাবাগন। ঠিক আছে, প্রজ্ঞাবাগনটা কি বলছে, প্রজ্ঞাবাগন ডিভেলস ইনটু দ্য টিচিং রিলেটেড টু দ্য রাইট নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, গাইডিং প্র্যাকটিশনার্স অন হাউ টু পারসিভ রিয়ালিটি অ্যাকুরেটলি। বলেছে এখানে বেসিক্যালি যেটা করা হয় যে এইখানে সঠিক জ্ঞান এবং কিভাবে আমরা ওটাকে বোধগম্যতার সাথে সম্পর্কিত করতে পারবো, এবং তার সাথে সাথে কীভাবে বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে হয় তার সম্পর্কে যারা এই জেনিজমকে অনুশীলন করছে তাদেরকে গাইডেন্স দেওয়া হয়। এক কথায় যদি আমি এটাকে শেষ করি সেটা হবে রাইট নলেজ। ঠিক আছে, এখানে মূলত তোমাকে কিভাবে সঠিক একটা শিক্ষা বা জ্ঞানকে তোমার পেতে হবে, ওটাকে আবার বুঝতে হবে, এবং তার ভিত্তিতে কিভাবে তুমি যখন অনুশীলন করবে তখন সেটাকে কিভাবে রিয়ালিটিতে ওই অনুশীলনটাকে সঠিকভাবে অ্যাকুরেটলি তুমি সেটাকে পারফর্ম করবে, সেই জায়গাটাকে কিন্তু এই আমরা প্রজ্ঞাবাগনে পেয়ে যাই। হয়ে গেল। এরপরে আরেকটা তোমরা পাবে, সেটা হচ্ছে ছেঁড়া সূত্রা। ছেঁড়া সূত্রা কি বা ছেঁড়া সূত্র বাংলায় যদি বলি আমরা, যদি আমরা এটাকে ছেঁড়া সূত্রের মধ্যে যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে কি পাবো, এটাতে একটা জিনিস মাথায় রাখো যে ছেঁড়া সূত্র বেসিক্যালি বলতে বোঝায় ডিসকাসেস রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর মংস অ্যান্ড নানস রিগার্ডিং দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, ইন্টারাকশন, আর হচ্ছে কন্ডাক্ট দ্য মেনটেন স্পিরিচুয়াল পিউরিটি। তো খুবই একটা ইজি কনসেপ্ট এটা। তো এখানে মূলত মংদের, যারা কিনা সন্ন্যাসী আছে বা নান, যাদেরকে আমরা সন্ন্যাসিনী বলি, তারা আছেন, তারা কিভাবে বলতে পারো ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে করবেন, ইন্টারাকশন কিভাবে করবেন, এবং কিভাবে স্পিরিচুয়াল যে পিউরিটি বা বলতে পারো যে একটা পবিত্রতাকে কিভাবে সেইটাকে তারা নিয়ে আসতে পারবে, কীভাবে সেইটাকে ইন্টারাক্ট করবে, তাদের দৈনন্দিন জীবনে অ্যাক্টিভিটিগুলো কী ধরনের থাকবে, সেটা কিন্তু আমরা এই ছেঁড়া সূত্রতে পেয়ে যাই। আর আরেকটা তোমরা পাবে, সেটাকে বলি আমরা মূল ছাড়া বা মূলা ছাড়া। ঠিক আছে, মূল ছড়াতে বেসিক্যালি থাকে কি, সার্ভস অ্যাজ এ প্র্যাকটিক্যাল গাইড টু এথিক্যাল কন্ডাক্ট অ্যান্ড রাইটিয়াস লিভিং ফর লে ফলোয়ার্স। তো এখানে বেসিক্যালি বলা থাকে যে মূল ছড়াতে সাধারণত অনুসারীদের জন্য নৈতিক আচরণ এবং ধার্মিক জীবনযাপনের কিভাবে দৈনন্দিন জীবনে কিভাবে সে ধার্মিকতাকে অ্যাপ্লাই করে, কিভাবে নৈতিকতাকে অ্যাপ্লাই করে জীবনটাকে অতিবাহিত করবে,
সেই সম্পর্কে কিন্তু এখানে মূল ছড়াতে বলা থাকে। বলেছে ইট আউটলাইন ভেরিয়াস অ্যাসপেক্ট, অনেক কিছু অ্যাসপেক্টের মধ্যে পাই অফ মোরাল বিহেভিয়ার অ্যান্ড ইথিক্যাল চয়েসেস। তো এখানে মোরাল বিহেভিয়ারও সম্পর্কে আমরা পাই, আবার ইথিক্যাল চয়েসেসগুলোর সম্পর্কে, অর্থাৎ কী ধরনের নৈতিক আচরণ হবে, কী ধরনের নৈতিক পছন্দগুলো হবে, হ্যাঁ, একজন যে কিনা জেনিজমকে ফলো করছে তার কি কি থাকা উচিত, এই জায়গাগুলোকে কিন্তু আমরা এই মূল ছড়াতে পেয়ে যাই। ঠিক আছে, এই হলো টোটাল আমাদের কি 12খানা, এগুলো আমরা পেয়ে গেলাম অঙ্গ। ঠিক আছে, এবার আবার 12খানা উপাঙ্গস আছে, হ্যাঁ, উপ অঙ্গ বলি যেগুলোকে আমরা। তো 12খানা আছে, তো এগুলোকে পড়ে নেবে, এগুলো বেসিক্যালি মুখস্থ করতে হবে। বেসিক্যালি এগুলোর তোমার ডিটেলস দরকার নেই, বেসিক্যালি যেটা আমাদের অঙ্গ আছে সেখান থেকেই কিন্তু আমাদের কোশ্চেন বেসিক্যালি থ্রো হয়। আর যেগুলো উপাঙ্গ আছে এগুলো সিরিয়ালি তোমাকে কি করবে, ওগুলো জায়গা থেকে বেসিক্যালি ধরে 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 ওই জায়গাগুলোকে এক্সপ্লেন, হয়তো বা তোমাকে একটুখানি তোমাকে পড়তে হবে, ওগুলোকে একটু মুখস্থ করতে হবে, সব থেকে বড় কথা। একটু মুখস্থ করতে হবে, যদি কোনো কারণে সিকুয়েন্সিয়ালি ধরতে দেয় তাহলে যেন তুমি সেগুলোকে ধরতে পারো। ওকে, আর থাকলো আমাদের পিয়ানাস, 10খানা পিয়ানাস, অর্থাৎ সামথিং কিছু। তো 10খানা পিয়ানাস এখানে আছে, যখন তোমরা জয়েন করবে এগুলোকে ডিটেলসে পড়ানো হবে। তারপরে তোমরা 6খানা ছায়াসূত্র পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এখানে 6খানা কী পেয়ে যাবে, ছায়াসূত্র পেয়ে যাবে। আর আরেকটা তোমরা পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল টেক্সেস, যেমন 2টো আছে। তারপরে 4খানা মূল সূত্র আছে, এই সবগুলোকে একটু মুখস্থ করতে হবে। কখানা মূল সূত্র, সেই মূল সূত্রগুলোর নাম কি, তো এগুলোকে একটু দেখবে। যেমন একবার পরীক্ষায় এসেছিল যে উত্তরাধ্যান, যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি উত্তরাধ্যান। তো এই উত্তরাধ্যান মূলত কোন অঙ্গের অন্তর্ভুক্ত, তো সেইখান থেকে তোমাকে একটু, বা কোন অঙ্গের সেটা অন্তর্ভুক্ত হচ্ছে, তো একটু তোমাকে ভালোভাবে পড়তে হবে, নাহলে তুমি কীভাবে পাবে। এটা হচ্ছে মূল সূত্রর ভিত্তিতে আছে। ঠিক আছে, যারা পরবর্তীকালে জয়েন করবে তাদেরকে এগুলোকে ডিটেলসে পড়ানো হবে। বেসিক্যালি আজকে আমি একটা অংশকে ডিটেলসে পড়িয়ে দিলাম। ওকে, এরপরে আরেকটি বিষয় আছে ফিচার অফ জৈনিজম। জৈনিজমের যদি আমরা ফিচার্সগুলোকে দেখি বা বৈশিষ্ট্যগুলোকে দেখি, কি পাবো? তো জৈনিজম ডাজ নট বিলিভ ইন এ পার্সোনাল গড অর এ ক্রিয়েটর গড। তো জৈনিজমের যেটা মূল জায়গা সেটা হচ্ছে, এটা কখনোই ব্যক্তিগত আমরা ধরে রাখি না, আমরা অনেক ঈশ্বরকে পুজো করি। ঠিক আছে, তো সেইটাকে তারা কিন্তু এখানে প্রাধান্য দেয় না, ক্রিয়েটর গডকে তারা এখানে কিন্তু প্রাধান্য দিচ্ছে না। ওকে, একটু জাস্ট দাঁড়াও। ওকে, তো যেটা আমি বলছিলাম, গডকে কিন্তু তারা এখানে প্রাধান্য দিচ্ছে না। বলছে দ্য টার্ম, তারা যখন এই শব্দ ঈশ্বর শব্দটাকে যখন ব্যবহার করে, বা ঈশ্বরা যখন এই শব্দটাকে ব্যবহার করে, বলেছে ক্যান ভেরি ওয়েল অ্যাপ্লাই টু দ্য সোল দ্যাট হ্যাজ বিকাম পাওয়ারফুল বাই অ্যাটেনিং ইটস পারফেক্ট পিওর নেচার কনস্টিটিউটেড অফ 4 ক্যারেক্টারিস্টিক্স। বলছে ঈশ্বর শব্দে এখানে তারা বোঝানোর চেষ্টা করে যে আত্মার ক্ষেত্রে খুব ভালোভাবে প্রযোজ্য হতে পারে যে 4টি বৈশিষ্ট্যের দ্বারা। ঠিক আছে, কোন 4টি বৈশিষ্ট্য থাকলে সেটা আত্মার সাথে ভালোভাবে সেটা বলতে পারো যে অ্যাপ্লাই হতে পারে। কি সেই 4টি বৈশিষ্ট্য? যেটা হবে ইনফিনিট নলেজ, ইনফিনিট ভিশন, ইনফিনিট পাওয়ার আর ইনফিনিট ব্লিস। তো এখানে যেটা বলেছে যে অসীম জ্ঞান, অসীম দৃষ্টি, অসীম শক্তি আর অনন্ত আনন্দ। ঠিক আছে, যেটার কোনো শেষ নেই। সেই জায়গাটাকে যখন প্রাপ্তি করবে একজন বলতে পারো যে অনুশীলনকারী, তখন সে ঈশ্বরের দর্শনটাকে লাভ করবে, যেটা আমরা তথাকথিত ঈশ্বর বলে থাকি। এখানে কিন্তু সেই দর্শনটাকে ঈশ্বর হিসেবে ধরা হচ্ছে। ওকে, বলছে দ্য জৈনিজম হোল্ড দ্য এভরি লিভিং অ্যান্ড নন লিভিং বিং ইজ এ গিফটেড উইথ সোল। এবার জৈনিজমের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা তারা মনে করে যে প্রত্যেকটি লিভিং আর নন লিভিং বিংয়ের মধ্যেও সোল রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তুমি অন্য জায়গায় হয়তো বা পাবে না। তারা মনে করে যে প্রত্যেকটি জীবিত এবং অজীব সত্তা, আত্মার তাদের মধ্যে রয়েছে, এটা তাদের একটা গিফটেড। ঠিক আছে, অল সোল আর নট ইকুয়ালি কনসিয়াস। এবার এখানে এসে তারা বলল যে সব রকম সোল কিন্তু কনসিয়াস নয়, তারা সচেতন নয়, বা বলতে পারো যে তাদের মধ্যে সচেতনতা নেই। সব সোলের মধ্যে সচেতনতা থাকে না। তারা মনে করে যে প্রত্যেকটি লিভিং এবং নন লিভিং বিংয়ের মধ্যে সোল আছে, কিন্তু সব সোল সচেতন নয়। যেমন আমি এই পেনটাকে টাচ করছি, পেনটাকে আমি নানাভাবে ইউজ করছি, এর সচেতনতা নেই।
কিন্তু তোমরা যারা আছো, তোমরা যদি কেউ তোমরা যারা শুনতে পাচ্ছ, তোমাদের সচেতনতা আছে, তোমরা বিষয়গুলোকে জানতে পারো, বুঝতে পারো, তোমরা নানাভাবে সেটাকে নিজের মতো করে নেওয়া উচিত কিনা সেই অনুসারে তোমরা সেটাকে নাও। বাট এভরি সোল হ্যাজ এ পোটেনশিয়াল টু অ্যাটেন ইনফাইনাইট কনসিয়াসনেস, পাওয়ার অ্যান্ড হ্যাপিনেস। বলেছে যে প্রত্যেকটি সোলের এখানে একটা গুণ তারা অ্যাড করেছে, যে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রত্যেকটি সোলের বা বলতে পারো যে আত্মার তাদের একটা কিন্তু বলতে পারো যে সঠিকভাবে একটা জায়গায় পৌঁছতে, একটা নির্দিষ্ট টার্গেটটাকে অ্যাচিভ করতে তাদের কিন্তু ক্রমবর্ধমান সেই পথে তারা কিন্তু চলতে থাকে। প্রত্যেকটা সোল পোটেনশিয়াল, তারা কিন্তু ওই কনসাসনেসের পাওয়ার তাদের মধ্যে থাকে, কিন্তু কোনো কারণে ওই পাওয়ারটা তাদের নেই। কিছু এই যেমন এটার জেনিজমের মতে এই পেনেরোর মধ্যে পাওয়ার আছে কনসাসনেস আসার, কিন্তু কোনো কারণে এর মধ্যে নেই। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে যে সেটার মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু সেটা কোনো কারণে সেটার মধ্যে সেটার উপস্থিতি থাকতেও পারে, আবার নাও থাকতে পারবে। সেটা ডিপেন্ড করবে যে সেটাকে আমরা কিভাবে দেখছি। ওকে, এরপরে বলেছে দ্য সোল ইজ ইনহেরেন্টলি পারফেক্ট। বলছে সোল যেটা থাকে, আত্মা একদম নিখুঁত থাকে সবসময়, ওটার মধ্যে কোনো দ্বিবিভক্তি নেই। বলছে দিস কোয়ালিটিস আর ইনহেরেন্ট ইন ভেরি নেচার অফ সোল। বলেছে এই যে বৈশিষ্ট্যটা, এই যে গুণটা আত্মার প্রকৃতির মধ্যেই অন্তর্নিহিত থাকে, অর্থাৎ আত্মার প্রকৃতির মধ্যেই এইটা বৈশিষ্ট্যটা আমরা পাই। এবার বলেছে যে ইফ জিভা, এই যে দেখো এবার মূল কনসেপ্ট বলেছে, ইচ জিভা ইজ ইটারনালি অ্যাসোসিয়েটেড উইথ অজীব। হ্যাঁ, অর্থাৎ যাদের মধ্যে কোনো কনসিয়াসনেস নেই, মানে যাদেরকে আমরা বস্তু বলে থাকি। তো বলেছে যে প্রত্যেকটি জীবের ইজ ইটারনালি অ্যাসোসিয়েটেড উইথ অজীব, তারা ইটারনালি কিন্তু অ্যাসোসিয়েটেড আছে অজীবের সাথে। ঠিক আছে, ইটারনালি বলতে কি বোঝাচ্ছে, যে একটা বলতে পারো যে তারা করমানের সাথে, কোনো না কোনো কার্যের সাথে বা কোনো না কোনোভাবে তারা অন্তর্নিহিত একটা এসপেক্টের সাথে একে অপরের সাথে যুক্ত আছে, জীব এবং অজীব। যেমন বিষয়টাকে এভাবে বোঝো না যে আমি এই যে তোমাদের পড়াতে পারছি, এই যে আমি হাইলাইট করতে পারছি পেনের জন্য, এই পেন যদি না থাকতো, আমি যদি কম্পিউটারে এই পেনটাকে ইনস্টল না করতাম, আমি হয়তো এইভাবে হাইলাইট করে তোমাদের বোঝাতে পারতাম না। তাহলে এই অজীব সত্তাটা, এটা আমার জীব, আমি জীব, এই জীব আর অজীবের যে অ্যাসোসিয়েশনটা, এর ফলে কিন্তু একটা বলতে পারো যে আমরা সঠিকভাবে বাস্তব জীবনকে অতিবাহিত করতে পারছি। বলছে দে আর অবস্ট্রাক্টেড বাই কর্মা। বলছে এগুলো সমস্ত কিছু কিন্তু থাকে হচ্ছে কর্মা বা আমাদের কার্যের সাথে রিলেটেড থাকে। জাস্ট অ্যাজ দ্য ন্যাচারাল লাইট অফ দ্য সান ইজ হাইডার্ড বাই ক্লাউড। যেমন সানের যে বলতে পারো সূর্যের যে আলো, দেখবে ক্লাউডে যখন প্রচুর পরিমাণে তোমরা দেখবে মেঘ জমে যায়, দেখবে সূর্যের আলো পৌঁছয় না, কিন্তু তাই বলে কি সূর্যের আলো নেই? তাই বলে কি সূর্যের আলো নেই? তোমার কাছে পৌঁছচ্ছে না, সূর্যের রেটা তোমার কাছে ডিরেক্টলি আসছে না, কিন্তু তাই বলে কি সূর্যের আলোটা নেই? আছে তো। তো এই যে আমরা অনেক সময় কিছু অন্তর্নিহিত অর্থ থাকে, অন্তর্নিহিত জায়গা থাকে, যেটা হয়তো বা আমরা ধরতে পারছি না, কিন্তু তার মধ্যে অস্তিত্ব তো রয়েছে। বাই রিমুভিং দ্য কর্মা এ সোল ক্যান রিমুভ বন্ডেজ অ্যান্ড রিগেইন দ্য ন্যাচারাল পারফেকশন। বলছে কর্ম যেটা কিনা, এই যে ধরনের কর্ম করি তারই তো ফলস্বরূপ আমাদের কাছে নানা রকমভাবে বলতে পারো যে কিছু বন্ডেজ আসে বা বাধা আসে। ঠিক আছে, বা বলতে পারো যে আমাদের আত্মা বন্ধন হয়ে থাকে যখন আমরা বিভিন্ন ধরনের কর্মার সাথে যুক্ত হয়ে যাই, তখনই তো আমাদের আত্মা মূলত বেঁধে থাকে বা একটা নির্দিষ্ট ওয়েতে একটা বলতে বন্ধনের মধ্যে যুক্ত থাকে। এবার ওটা যদি মুক্ত হয়ে যায়, যদি আমরা ওই কর্মটাকেই রিমুভ করে থাকি, তাহলে ওই বাধাটাও তো আর থাকছে না। তাহলে স্বাভাবিক সেই বিষয়টা কিন্তু একটা ন্যাচারাল পারফেকশনের কাছে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেই জায়গাটাকে কিন্তু আমরা একটা ন্যাচারাল পারফেকশন অর্থাৎ স্বতঃস্ফূর্ত একটা পারফেকশনের জায়গাতে কিন্তু ফিরে পেতে পারি। ওকে, বলছে দ্য মেইনলি এম অ্যাট দ্য অ্যাটেনমেন্ট অফ লিবারেশন ফর হুইচ নো রিচুয়াল ইজ রিকোয়ার্ড। দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জেনিজমের যেই জায়গাটাকে বলা হয়েছে। সাধারণত আমরা কি করি, আমরা দেখব অনেক সময় করি না, আমরা অনেক ক্ষেত্রে অন্যান্য ধর্মেও লক্ষ্য করতে পারি যে একটা যখন একটা লিবারেশন বা একটা মুক্তির একটা প্রেরণা পাওয়া হচ্ছে বা মুক্তির একটা চেষ্টা করা হচ্ছে, তখন দেখবে একটা ঘটা করে অনেক কিছু রিচুয়াল করা হয়। অনেক ক্ষেত্রেই অনেক ধর্মের মধ্যেই প্রচলিত আছে, দেখবে একটা রিচুয়াল করা হয়, ঘটা করে সবাই আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে।
কিন্তু জৈনিজমে বলছে যে এইটার জন্য দরকার নেই। বলছে যদি তোমার মূল লক্ষ্য থাকে অ্যাটেনমেন্ট অফ লিবারেশন, তোমার যদি মূল লক্ষ্য থাকে যে তুমি মুক্তির পথে এগোবে, ফর হুইচ নো রিচুয়াল ইজ রিকোয়ার্ড, কোনো রিচুয়ালের রিকোয়ারমেন্ট সেই সময় থাকবে না, কোনো আচারের তোমার প্রয়োজন নেই। তোমার মুক্তির অর্জনটার জন্য, মুক্তি যদি তোমার আলটিমেট লক্ষ্য হয়ে থাকে, তার জন্য আচার ওখানে তোমার কোনো রকম গুরুত্ব সেখানে পাবে না। ইট ক্যান বি অ্যাটেন্ড থ্রু থ্রি প্রিন্সিপাল কল থ্রি জুয়েলস বা ত্রিরত্ন। বলেছে এটাকে আমরা তিনটে প্রিন্সিপালের মাধ্যমেই পেতে পারি। তোমাকে ঘটা করে কোনো রিচুয়ালসকে পারফর্ম করতে হবে না, জাস্ট তিনটে প্রিন্সিপালকে বা নীতিকে খেয়াল রাখবে, যেটাকে ত্রিরত্ন বলে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জৈনিজম অনুসারে ত্রিরত্ন, তারপর নিচে অপশন দিয়ে দিল, ঠিক আছে? সেটাকে আইডেন্টিফাই করে কিন্তু তোমাকে জানতে হবে যে সে ত্রিরত্নগুলো কী কী। ওকে, তো ওর জন্য বলছে ইট ক্যান বি অ্যাটেন্ড থ্রু থ্রি প্রিন্সিপাল, তিনটে প্রিন্সিপালের ভিত্তিতে কিন্তু এটা অ্যাটেন্ড হতে পারে, যেটাকে আমরা ত্রিরত্ন বলছি। কি সেই ত্রিরত্ন? যেমন একটা হচ্ছে রাইট ফেইথ, যেটা আমরা বলি হচ্ছে সম্যক দর্শন, রাইট নলেজ যেটাকে আমরা বলি সম্যক জ্ঞান, আরেকটা হচ্ছে রাইট কন্ডাক্ট যেটাকে আমরা বলি হচ্ছে সম্যক বলা হয় চরিত্র, সম্যক চরিত্র, ঠিক আছে? তো এই রাইট ফেইথ কি বলেছে, রাইট ফেইথ বলতে বা সম্যক দর্শন বলতে কি বলেছে? বলছে রাইট ফেইথ ইজ এ অ্যাটিটিউড অফ রেসপেক্ট টুয়ার্ড ট্রুথ। তো রাইট ফেইথ বলতে বলছে যে তোমাকে একটা রেসপেক্ট রাখতে হবে, কিসের ভিত্তিতে? ট্রুথের ভিত্তিতে, অর্থাৎ সত্যকে সবসময় তোমাকে স্বীকার করতে হবে। অনেক সময় আমরা অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করি না, তোমরাও দেখবে হয়তো বা জীবনে চলার পথে তোমরা হয়তো বা অনেক সময় অনেক কিছু সত্য বোঝো, তারপরেও হয়তো বা কম্প্রোমাইজ করছো। যেমন তোমরা অনেক জায়গাতেই দেখছো যে এখানে না এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, কিন্তু তুমি ওটাকে স্পিক আউট করতে পারছো না, তুমি ওই অনুসারেই নিজেকে ওই পরিবেশে নিজেকে ওই ভিত্তিতেই পরিচালিত করছো। তুমি ভাবছো যে যদি আমি বলি তারপর আবার লোক আমার পিছনে পড়ে যাবে, কি দরকার, তার থেকে আমার কাজ আমি করি, ওদেরকে ওরা করুক। কিন্তু জৈনিজমে বলা হয় যে তুমি যদি এই যে লিবারেশন এটাকে যদি পেতে চাও, আত্মার যদি মুক্তি তোমাকে আনতে হয়, তাহলে রাইট ফেইথটা তোমাকে রাখতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ঠিক? বলছে দ্য ফেইথ মে বি ইনিট অ্যান্ড স্পন্টেনিয়াস ইন সাম, বাট ফর আদার্স ইট মে বি অ্যাকোয়ার্ড বাই লার্নিং অর কালচার। বলেছে অনেক সময় আমরা দেখি এই ফেইথটা এটা হয়তো বা তোমার ইনিট থাকতে পারে, তোমার অন্তর্ভুক্ত থাকতে পারে, আবার অনেক সময় এটা আবার তোমার এমনও হতে পারে যে তুমি হয়তো বা শিখছো সেটাকে কোনো কালচার বা বিভিন্ন এসপেক্টে, তোমার কালচারই তোমাকে শিখিয়ে দিয়েছে। দেখবে কিছু কিছু কালচারের ব্যক্তিরা থাকে বা কিছু দেখবে একটা পরিবেশ, তুমি কোন পরিবেশে বড় হচ্ছ তার একটা বড় প্রভাব তোমার মধ্যে পড়বে। যদি তুমি এমন একটা পরিবেশে বড় হও যেখানে কিনা কন্টিনিউয়াসলি দেখবে যে কারাপশন হচ্ছে, ঠিক আছে? তুমি হয়তো বা ছোটোবেলাতে বিডিও অফিসে গেছিলে তোমার বাবার সাথে, সেখানে তোমার বাবার কাছে হয়তো বা দাদার সাথে গেছো, তোমার দাদার কাছে হয়তো বা বিডিও অফিসে কোনো একজন কর্মী টাকা চেয়েছে যে এটা টাকা দিন, আমি তাহলে দ্রুততার সাথে কাজ করে দেবো। এবার তোমার দাদা হয়তো তারাও ছিল, একটু তাড়াতাড়িও যেতে হবে, তো টাকা বের করে দিয়ে দিয়েছে। এবার তুমি ওটা দেখেছো, এবার এটাতে তোমার কিন্তু একটা ছাপ পড়ে গেছে যে আচ্ছা এভাবে যদি না হয় তাহলে আমাদেরকে এভাবেই চলতে হবে। তার মানে কি, যে একটা কী ধরনের পরিবেশ আছে, কী ধরনের সংস্কৃতি আছে, তার ভিত্তিতে তার জায়গাটা কিন্তু তোমার উপরে প্রভাব পড়বে। ইন শর্ট, রাইট ফেইথ ইজ এস রেসপেক্ট ফর ট্রুথ। এক কথায় যদি বলো, রাইট ফেইথ বলতে বোঝায় তুমি ট্রুথকে সম্মান করছো, অর্থাৎ তুমি সত্যকে সম্মান করছো, সত্যকে তুমি মান্যতা দিচ্ছ। It should not be believed that the follower of Jainism have to blindly accept what is taught by the Tirthankars. বলেছে জৈনিজমে এটা বলা হয় যে এটা তার মানে এই নয় যে জৈনিজমে যারা তীর্থাঙ্করসরা আছে তারা যা শেখালো অন্ধের মতো সেটাকে অনুসরণ করো না, সেটারও সত্য অনুসন্ধান করো, সেই সত্যটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করো। তার ভিত্তিতে ওই সত্যটাকে তুমি যদি একবার গেইন করতে পারো, ওই সত্যের দর্শনটাকে তুমি যদি একটা পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই লিবারেশন একদম তোমার হাতের মুঠোয় থাকবে। মানে হাতের মুঠোয় বলতে আমি বোঝাতে চাই যে তুমি পাবেই। বলছে দ্য অ্যাটিটিউড অফ দ্য জৈনিজম ইজ র্যাশনালিস্টিক রাদার দ্যান ডগমেটিক। বলেছে যদি আমি এটা দেখি, আমরা যদি এই সার্বিক ওয়েতে দেখি, গোরামির থেকে সাধারণত কি হয়, অন্যান্য ধর্মে একটু আমরা গোরামিটার একটু প্রচলন বেশি দেখতে পারি, সেটা অনেক ধর্ম আছে, আমি নাম বলছি না। তো গোরামির থেকে এখানে র্যাশনালিস্টিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ বাস্তবটাকে।
তাহলে পরীক্ষায় তোমাকে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে রাইট ফেইথে বেসিক্যালি কি কথা বলা হয়েছে বা রাইট ফেইথের উদ্দেশ্যটা কি। তো রাইট ফেইথের উদ্দেশ্য হচ্ছে আলটিমেট ট্রুথে যদি তুমি পৌঁছতে চাও বা সত্যকে সেখানে স্বীকার করে নিয়ে সত্যের মাধ্যমে সেখানে তোমাকে পৌঁছতে হবে। আর আলটিমেট ট্রুথটাকে তুমি নানাভাবে পেতে পারো। তুমি যেমন তোমার একটা ইনিট পাওয়ার হতে পারে যার ভিত্তিতে আসছে, একটা বলতে পারো যে শিখেছো কোথাও থেকে, আবার কিছু তোমাকে কালচার শিখিয়েছে, তো নানা অ্যাসপেক্টে সেটা হতে পারে। বলছে দ্য অ্যাটিটিউড অফ দ্য জেনিজম, এটা র্যাশনালিস্টিক হয়ে থাকে, অর্থাৎ বাস্তব সম্পর্কিত হয়ে থাকে, নাকি ডগমেটিক বেসিক্যালি যারা একটু গোড়ামো করে বা যারা জাস্ট অন্ধের মতো অনুসরণ করে, ওটাকে ডগমেটিক বলা হয়। তো সেটা নয়, তুমি একদম বাস্তবের প্রেক্ষিতে সব কিছুকে অনুসরণ করছো। হলো, এবার আমরা পড়ব রাইট নলেজ, যেটাকে বলা হয় সম্যক জ্ঞান। বলেছে রাইট নলেজ কনসিস্ট ইন দ্য ডিটেল নলেজ অফ অল ট্রুথস। তোমার জীবনে যত তুমি সত্য পেলে, সেই সত্যের সমাহারটা যদি তোমার কাছে থাকলো, সেটা হয়ে গেল তোমার রাইট নলেজ, অর্থাৎ সঠিক একটা তোমার জ্ঞান। বলছে ইট মিনস দ্য নলেজ অফ দ্য নেচার অফ দ্য সোল অলসো অ্যাজ দ্য মিন অফ স্পিরিচুয়াল ওয়েলফেয়ার। বলছে এর মানেটা হচ্ছে যে তুমি যে নলেজটা পেলে, যে তোমার আত্মার প্রকৃতিটাও জ্ঞানের আধ্যাত্মিক কল্যাণের মাধ্যমে সেটা কিন্তু হলো। জ্ঞানের আধ্যাত্মিক কল্যাণ, আধ্যাত্মিক মানে কি, যেখানে কিনা আমরা বলতে পারো যে একটা স্পিরিচুয়াল কনসেপ্ট চলে আসে। সেই জ্ঞানটা তোমার আধ্যাত্মিক ওয়েতে কিন্তু তোমার মধ্যে সেই সোলের সাথে কিন্তু তার প্রাকৃতিকভাবে সেটা সামঞ্জস্যতাপূর্ণ থাকবে। বলছে ইন অর্ডার টু কমপ্লিটলি নোন দ্য নেচার অফ দ্য সোল, ইন আদার ওয়ার্ডস রাইট নলেজ ইজ দ্য ট্রুথ টুয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ডিস্টিংশন বিটুইন জিভা অ্যান্ড বা জীব অ্যান্ড অজীব। একদম সঠিক যদি তোমাদের আমি একদম স্বচ্ছ ভাষায় একদম শর্টে যদি বোঝাই, রাইট নলেজ বেসিক্যালি হলো তুমি বুঝতে পারছো কোনটা জীব কোনটা অজীব, তুমি সত্যটা জানতে পারছো, সঠিক জ্ঞান তোমার জীব আর অজীবের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। এবং আত্মার প্রকৃতিটা তোমার সম্পূর্ণটা জানা, যে আত্মা কিভাবে ট্রাভেল করছে। এই যে আমরা পড়ছি না যে আত্মার মুক্তি হচ্ছে, আত্মার মুক্তি তো এমনি এমনি হচ্ছে না, জাস্ট আমি মনে করলাম যে আমার আত্মার মুক্তি হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে না। এটা একটা প্রপার ট্রাভেল, যেটা একটু আগে আমরা পড়লাম ওই যে অঙ্গজগুলোতে পড়লাম, যে এটা টোটাল ট্রাভেল অনুসারে সেটা যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে সেটা যদি প্রপার তুমি আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই জায়গাটাকে জীব এবং অজীবের যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে প্রপার যখন এই ধরনের জ্ঞান তোমার কাছে সামগ্রিকভাবে সমস্ত রকমের জ্ঞান তোমার কাছে থাকবে, তখন সেটাকে আমরা বলবো রাইট নলেজ, যেটাতে কিনা সব ট্রুথ থাকবে, কোনো রকম সেখানে আদার্স কোনো এসপেক্ট থাকবে না। হলো, এরপরে আমরা পাবো সেটা হচ্ছে রাইট কন্ডাক্ট। বলেছে রাইট কন্ডাক্ট ইজ রিফ্রেনিং ফ্রম রং অ্যান্ড পারফর্মিং হোয়াট ইজ রাইট। এটা একটু অন্য ধরনের, ঠিক আছে। এটা বেসিক্যালি বলতে বোঝায় যে তোমার একটা সম্যক চরিত্র। বলছে সঠিক আচরণ কি, অন্যায় থেকে বিরত থাকা এবং যা সঠিক তা করা। এক কথায় তুমি অন্যায় থেকে যেটা তোমার মনে হচ্ছে যে এটা সঠিক নয়, সেটা থেকে তুমি বিরত থাকছো, ঠিক আছে। এবং যেটা তোমার মনে হচ্ছে এটা সঠিক, এটা সত্য, এই সত্যের মাধ্যমেই সম্পূর্ণতা পাবে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো। বলছে দ্য ফ্রুট অফ নলেজ ইজ রিয়ালিটি ইন দ্য রিফাইনমেন্ট অ্যান্ড দ্য ভিকশিয়াস অ্যাক্ট অ্যান্ড ইজ অ্যালোন রাইট কন্ডাক্ট। বলেছে বাস্তবতার জ্ঞানের ফল হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকা এবং একটা সঠিক পথে তোমাকে অনুসরণ করা বা সঠিক পথে চলা, এটাকে বলছে সম্যক চরিত্র, ঠিক আছে। তো সম্যক চরিত্র তখনই তোমার মধ্যে বিল্ড হবে যখন তুমি এই ভুলকে ভুল বলতেই মানে অভ্যস্ত হবে এবং সঠিক পথে তোমার নিজেকে নিয়ে যাবে। যেমন ধরে নাও, যেমন এই আমি আগে উদাহরণ দিয়েছিলাম তোমাদের, যে তুমি দেখছো যে একজন ঘুষ নিচ্ছে, এবার তুমি বলে এই কে কার কাছে ঘুষ দিলি, আমাকে বল, আমিও দেবো। কাকে ঘুষ দিলি, ওই বিডিও অফিসে ওই কাজটা করবার জন্য কাকে দিলি, দে আমিও দেবো। এটা কি তাহলে তোমার সঠিক চরিত্রায়ন হলো, সঠিক চরিত্র হলো না? যে ওইটাকে থেকে ওই রিয়ালিটিটাকে থেকে সেখান থেকে সরে আসা, যখনই দেখবে যে তুমি এই ধরনের অ্যাসপেক্ট তোমার সামনে আসছে, ওখান থেকে তুমি সরে আসলে, তাহলে জেনিজমের মতে সম্যক চরিত্রায়ন বা সম্যক চরিত্র গঠন হবে, ঠিক আছে। এবার আমরা পড়ব পঞ্চব্রত। তো জেনিজম রাইটার আর নট unanimous about the necessity of all the 12 steps. Some of them select the first 5, namely the 5 great vows বা ব্রত,
অ্যাজ সাফিসিয়েন্ট ফর দ্য পারফেকশন অফ কন্ডাক্ট। যদি আমরা আমাদের এই যে চরিত্রায়নটা করতে চাই বা বলতে পারো যে সম্যক চরিত্র আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 5টা, বেসিক্যালি 12টা, কিন্তু তার মধ্যে 5টাকে মিনিমাম তোমাকে মেনটেন করে চলতে হবে। এবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে পঞ্চব্রত কী, পঞ্চব্রত কী কী, হ্যাঁ, বা বলতে পারো যে বৌস কি, VOWS দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। তো মাথায় রাখবে ব্রত আর বৌস কিন্তু একই জিনিস, ঠিক আছে? যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য ক্ল্যারিটি আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে পঞ্চব্রত বলতে আমরা কি বুঝি? প্রথম যেটা পাবো আমরা সেটা হচ্ছে অহিংসা। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অহিংসা, যেটাকে আমরা নন ভায়োলেন্সও বলে থাকি। অহিংসা is the most important ব্রত. It is really a positive virtue based upon universal love and mercy toward all beings. বলছে পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে, যত ধরনের স্পেক্ট রয়েছে, সবার কাছে যদি আমরা একদম বলতে পারো একটা পজিটিভ আকারে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অহিংসার পথ নিতেই হবে, নন ভায়োলেন্সকে তোমাকে মান্যতা দিতেই হবে। অহিংসা ইজ এ অ্যাবস্টিনেন্স অফ অল ইনজুরি টু লাইফ। বলছে অহিংসার মাধ্যমে চললে তোমার জীবনে সমস্ত আঘাত থেকে তুমি বিরত থাকবে, তোমার জীবনে কোনোদিনও প্রবলেম ক্রিয়েট হবে না। হ্যাঁ, বলছে অ্যাবস্টিনেন্স অফ ইনজুরি অফ দ্য লাইফ মাস্ট বি অবজার্ভ ইন থট, ওয়ার্ড অ্যান্ড ডিড। মনা, তারপর হচ্ছে এখানে আমরা পেয়ে যাব মন, তারপরে বচন এবং কায়ার রেসপেক্টলি আমরা এটা দেখতে পারি। বলছে এটা যেহেতু এই যে সমস্ত আঘাত থেকে আমার বিরত থাকা, এটা আমাদের কথা এবং কর্মে যথারীতিভাবে এগুলো কিন্তু প্রতিফলিত হয়। তুমি হয়তো বা ভাবছো যখন তোমার এই ধরনের রেসপেক্ট আসবে, অহিংসার রেসপেক্ট তুমি গেইন করা শুরু করবে, তখন দেখবে যে কোনোতে তুমি দেখবে তুমি সেটাকে খুব রেসপেক্টফুলি দেখছো এবং তোমার মনে, তোমার শব্দের এবং তোমার বলতে পারো যে কার্যে সমস্ত কিছু তার প্রভাব পড়বে। তুমি দেখবে সমস্ত কিছু তুমি অহিংসার দৃষ্টিভঙ্গিতেই দেখছো, যা কাজ করছো সেটাকেও অহিংসার দৃষ্টিভঙ্গিতেই দেখছো। ওকে, এটা গেল একটা ব্রত। আরেকটা ব্রত হচ্ছে সত্য বা ট্রুথ। বলছে দিস বোস ইজ অ্যাবসেন্টেন্সেস ফ্রম ফলসহুড। বলেছে যখন আমরা বেসিক্যালি মিথ্যে থেকে একদম বিরত থাকি, মিথ্যে কথা বলি না বা মিথ্যের আশ্রয় নিই না। বলছে দ্য ব্রত বা বউ অফ সত্য ইজ ট্রুথফুলনেস, কনসিস্টেন্ট স্পিকিং হোয়াট ইজ ট্রু অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট ইজ প্লেজেন্ট অ্যান্ড গুড। এটা যেমন একদিকে তোমাকে জানাবে যে কোনটা সঠিক, তেমনি তার সাথে সাথে এটাও জানাবে যে কোনটা ভালো। ওকে, ট্রুথফুলনেস ইজ নট অনলি স্পিকিং হোয়াট ইজ ট্রু বাট স্পিকিং হোয়াট ইজ ট্রু অ্যাজ ওয়েল অ্যাজ গুড অ্যান্ড প্লেজেন্ট। তো ট্রুথফুলনেস মানে এই নয় যে তুমি যা সত্য কথা বলছো এমন নয়, ঠিক আছে? তুমি হয়তো সত্য কথা বলছো, সেটা তোমার মধ্যে প্রভাব ফেলছে না এমনটা নয়। শুধু সত্য কথা বলা নয়, ঠিক আছে, তার সাথে সাথে ভালো করা, কোনো একটা ভালো উপস্থাপন। যেমন ধরে নিচ্ছি তোমার বন্ধু তোমার কাছে কিছু সাজেশন চাইছে, সে একটা কেরিয়ার চয়েস তোমাকে দিচ্ছে যে ভাই রে বা বোন রে, আমি এই জায়গাটা একটু যেতে চাই, এই কেরিয়ারটাতে আমি যেতে চাই, এদিকে তো ঠিকঠাকভাবে বা আমি কিছু করতে পারছি না, এইটা একটু দেখতে চাই। এবার তুমি তাকে উপরে তুলিয়ে দেওয়ার জন্য বললে হ্যাঁ হ্যাঁ কর, খুব ভালো, কিন্তু তুমি জানো যে এর কনসিকোয়েন্সেস কী আসবে বা এর প্রভাব কী আসতে পারে। তো প্রভাবগুলো তোমার দায়িত্ব কী? তোমার প্রভাবগুলো সম্পর্কে তাকে অবগত করানো। এবার ধরে নাও এটা এক ধরনের হলো, আরেক ধরনের ব্যক্তি তাকে সে অবগত করায়, সে অবগত করায় কিন্তু প্রপার ম্যানারে করে না, ভয় পাইয়ে দেয়, সেটাও ঠিক নয়। তুমি যখন একটা তাকে সাজেশন দিচ্ছ, ভয় পাইয়ে দেবে না, তার ভালোটা এবং কিভাবে সেই ভালোটাকে একটা সে বলতে পারো যে আনন্দদায়ক পয়েন্ট অফ ভিউতে তার কাজে লাগবে, সেই জায়গাটাকে বেস করে তোমাকে জানাতে হবে। জাস্ট একজনকে পিছিয়ে রাখার জন্য তাকে অন্যভাবে তুমি করছো, এটা নয়। তো এটাকে বলছে সত্য অ্যান্ড ট্রুথ, ঠিক? এরপরে আমরা আরেকটা পেয়ে যাবো যে অস্থিয়া বা বলতে পারো নন স্টিলিং বা চুরি না করা, ঠিক আছে, যেটাকে অস্থিয়াও বলা হয়। বলছে দিস ভাও কনসিস্ট অফ নট টেকিং হোয়াট ইজ নট গিভেন। এই যে ব্রতটা আছে এটা বেসিক্যালি এটা বলে যে তোমাকে যা দেওয়া হয়নি তুমি সেটা নেবে না। বলছে দিস ভাও অলসো ইনক্লুড অ্যাবস্টিনেন্স ফ্রম এভিল প্র্যাকটিসেস। বলেছে যে ধরনের প্র্যাকটিসেসগুলো, যেগুলো বলতে পারো যে মন্দ কাজ বলি আমরা, যেগুলো সঠিক কাজ নয়, যেগুলো মানুষের ক্ষতি করে, সেইগুলোর থেকে বিরত থাকতে হবে। বলছে দ্য ভাও অস্থিয়া অ্যান্ড নন স্টিলিং ইজ বেসড অন দ্য আইডিয়া অফ স্যাংটিটি অ্যান্ড প্রপার্টি। বেসিক্যালি এটা ধরে নাও যে এটা তোমাকে কি করবে,
এটা বেসিক্যালি এই টোটাল জায়গাটা আসে চুরি করা না করা বা ব্রত যে পালন করা, এই যে জায়গাটা, এটা দেখবে তোমার একটা পবিত্রতা তোমার মধ্যে নিয়ে আসবে। একটা বলতে পারো যে তোমার মধ্যে একটা এমন একটা জায়গা তৈরি করবে যেখানে তুমি অন্যের না কোনো কিছুর দিকে তোমার মোহ যাচ্ছে, যে ওর বিশাল বড় গাড়ি হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমারই নেই। এই এবার আমার নেই, তো আমি একটু ভুল কাজ করি, ওর গাড়িতে না স্ক্র্যাচ করে দিয়ে আসি। তো এইগুলো নয়, ঠিক আছে? তো এই এভিল প্র্যাকটিসেসগুলো থেকে সরে আসতে হবে। এটাকে বলে অস্থিয়া বা নন স্টিলিং। ক্লিয়ার? এরপরে আরেকটা আমরা পাবো, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে ব্রহ্মচর্যর একটা বড় যেটা বলতে পারি আমরা, এই জেনিজমের যেটা থাকে, মহিলাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা, ধরে নাও যে অনেক ক্ষেত্রে আবার জেনিজমের মধ্যে আবার ভাগ আছে। একটা স্কুল অফ থট বলছে যে মহিলারাও এনলাইটমেন্ট পেতে পারে বা তারাও মুক্তি লাভ করতে পারে, আবার আরেক জায়গা বলছে যে না, তারা মুক্তি লাভ করতে পারে না। তো যাই হোক, সেই জায়গাগুলো একটু কন্ট্রাডিক্টরি রয়েছে। তো যাই হোক, আমরা এখানে একটু ব্রহ্মচর্যকে বোঝার চেষ্টা করবো। বলছি যে দ্য ব্রত অফ ব্রহ্মচার্য কনসিস্ট ইন অ্যাবস্টেইনিং ফ্রম অল ফর্ম অফ সেলফ ইন্ডালজেন্স। বলেছে যত ধরনের তোমার স্বার্থপরতা আছে, যত ধরনের তোমার সেলফিশনেস আছে, সমস্ত থেকে তোমাকে বিরত থাকতে হবে। দিস রেফার টু পিউরিটি অ্যান্ড পার্সোনাল কন্ডাক্ট ইন দ্য ম্যাটার অফ সেক্স। এবার এখানেও বলেছে যে তোমাকে একদম আমাদের যে শারীরিক চাহিদা যে থাকে, যেটাকে আমরা সেক্স বলে থাকি, সেই জায়গা থেকেও তোমাকে একদম মুক্ত হতে হবে। তাই সেই জায়গা থেকেও তোমাকে একটা পিউরিটি নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি একদম প্রপার ব্রহ্মচর্যকে অনুসরণ করো। সেই যৌনতার যে মায়াবন্ধন, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই ব্রহ্মচর্য বেসিক্যালি সেই জায়গাটাকেই বেশি করে বলতে পারো যে দেখিয়েছে, ঠিক আছে? বলছে দিস বা দিস ব্রত হোয়েন অ্যাপ্লাইড টু দ্য এস্থেটিক এমপ্লাইজ অ্যাবসলিউট সেলিবেসি সিন্স এ সেন্ট হু হ্যাজ রিনাউন্স অল পসিবল কানেকশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড ইন এক্সপেক্ট অ্যান্ড প্র্যাকটিস স্ট্রিক্ট সেলিবেসি। বলেছে এখানে বেসিক্যালি এই ব্রততে বলা হয় যে যত ধরনের তুমি বাহ্যিক জগতের সাথে এই ধরনের আবদ্ধে তুমি জড়িত আছো, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। For the complete maintenance of this vow, one must desist from all form of self-indulgence, external and internal, subtle and gross, and mundane and extra mundane, direct and indirect। বলছে বাহ্যিক হোক, আন্তরিক হোক, বাইরের হোক, ভেতরের হোক, জাগতিক হোক, অতিরিক্ত হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, সূক্ষ্ম হোক, স্থূল হোক, যে কোনো জায়গা থেকে তোমাকে মুক্তি পেতে হবে, ঠিক আছে? হয়তোবা তোমার ভেতরে একটু হলেও একটা তোমার শারীরিক চাহিদার প্রতি একটা তোমার একটা শরীর, কোনো একটা মনের একটা কোনো একটা জায়গায় সেই বাসনাটা রয়েছে, সেটা থেকেও মুক্তি পেতে হবে, হলো? এরপরে আমরা পাবো অপরিগ্রহ, ঠিক আছে? এটাকে বলছে অ্যাবস্টিনেন্স ফ্রম অল অ্যাটাচমেন্ট। সমস্ত প্রকার অ্যাটাচমেন্ট থেকে তোমাকে মুক্ত হতে হবে। তাহলে ব্রহ্মচর্য কিন্তু আমাদের ওই যৌনতার অ্যাটাচমেন্টের ওপরে বেশি ফোকাস করেছে। এই অপরিগ্রহ কিন্তু সমস্ত প্রকার অ্যাটাচমেন্ট থেকে মুক্ত থাকার কথা বলছে। সেটা হতে পারে কোনো একটা পার্টিকুলার সাউন্ড, হতে পারে টাচ, কোনো একজনের টাচ, কোনো একটা কালার, টেস্ট বা কোনো একটা স্মেল, যে কোনো যেটা কিনা তোমার সেন্স যেটাকে ক্যাপচার করে, সেখান থেকে তোমাকে সেই ধরনের অ্যাটাচমেন্ট থেকে বিরত থাকতে হবে। Attachment to the world's object means bondage to the world and the force of this cause rebirth। বলেছে যখন তুমি ওয়ার্ল্ডের মধ্যে এই যে অ্যাটাচমেন্টগুলো, এই যে সাউন্ড, কারো হয়তো বা শব্দ শুনতে ভালো লাগে, বা কোনো একটা পাখির শব্দ, বা কোনো একটা কিছুর শব্দ, বা কারো একটা টাচ পেতে তোমার ভালো লাগে, বা কোনো একটা টাচ করতে তোমার ভালো লাগে, কোনো একটা কালার তোমার খুব পছন্দ, কোনো একটা টেস্ট খুব পছন্দ, কোনো একটা সুগন্ধ তোমার বা গন্ধ তোমার পছন্দ, এটা বলা হয় জেনিজম। তুমি যদি এই যে পৃথিবীর আবদ্ধ যে ধরনের বিষয়গুলো আছে, এগুলোর উপরে তোমার যদি একটা দুর্বলতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আবার রিবাদ হতে হবে, অর্থাৎ আরও পুনর্জন্ম হবে। আর পুনর্জন্ম মানেই তোমার জীবনে আরও বিভিন্ন ধরনের বাধা আসবে, বিভিন্ন ধরনের তোমার জীবনে অতিশয় করে দেবে। তো এইটাকে বলেছে অপরিগ্রহ, অর্থাৎ যত ধরনের অ্যাটাচমেন্ট আছে সবগুলো থেকে বিরত থাকতে হবে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে এই আরও কিছু 12খানা যে ভোজ দিয়েছে বা ব্রত আছে, সেগুলো লিখে রেখেছি আমি, হ্যাঁ, যারা পরবর্তীকালে জয়েন করবে সেই ক্ষেত্রে বুঝতে পারবে। এইভাবে আমি পড়াই।
এবার যারা আমার এখানে অনেকেই আছো, অনেক স্টুডেন্ট আছো, যারা আমার পেপার ওয়ানের স্টুডেন্ট আছো, অনেকেই আছো, তারা তো জানোই। আর যারা জানো না তাদেরকে বেসিক্যালি আমি একটু কিভাবে পড়ানো হয়, আমি যেই চ্যাপ্টারগুলোকে পড়াবো সেগুলোকে আমি কিভাবে পড়াই সেই জায়গাগুলো দিলাম। আরেকজন ম্যাম তোমাদের পড়াবেন, বেসিক্যালি প্রিয়াঙ্কা ম্যাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তিনিও মূলত এইভাবেই আমার মতো করেই তিনি পড়ান। তোমরা হয়তো বা আমাদের একটা পেপার 1 কি 2 এর ক্লাসেসে ওনাকে দেখেছো। তো সেই অনুসারে টোটাল এইভাবে পড়ানো হয়। এবার কিছু তোমাদের নোট শো করাই আমি। ওকে, যে নোটগুলো দেওয়া হয়টা কিভাবে, নাহলে তোমরা ভাববে যে স্যার নোট কিভাবে আমরা পাবো, বা নোটের জায়গাগুলোকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি তোমাদের যতজন জিজ্ঞেস করেছো নোট নিয়ে জিজ্ঞেস করেছো, স্যার বাংলায় দেন তো, হ্যাঁ, বা ইংলিশে দেন তো। কেউ শুধু ইংলিশ চাইছো, আবার কেউ শুধু বাংলা চাইছো। তো আমি বাংলা ইংলিশ দু ভাষাতেই ওর জন্য দিই। ঠিক আছে, তো আমি একটু তোমাদের শো করিয়ে দিচ্ছি, একটু জাস্ট দাঁড়াও। ইংলিশটা তো তোমাদের পড়িয়েই দেখালাম আমি, এটা তো রয়েছেই। একটু জাস্ট দাঁড়াও, আমি শেয়ার করে নিই স্ক্রিনটা। ওকে, তো আমাদের যেটা থাকে বাংলা নোট, এই যে দেখো প্রপার সব কিছু বাংলাতে রয়েছে, সেই সেমভাবে ইংলিশে যার থাকে সেটা কি আমরা বাংলায় কিন্তু দিয়ে দিই, যেন কোনোভাবে অর্থগুলোকে বুঝতে অসুবিধে না হয়। আর ইংলিশ বাংলা দুটোকে একসাথে মিলিয়ে তুমি পড়তে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। তো সেই জায়গাতে এই হলো আমাদের নোটের জায়গাগুলোকে আমরা রাখি। হ্যাঁ, সম্যক জ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু, পঞ্চব্রত, অহিংসা, যেটা তোমাদের পড়ালাম, এগুলো দেখো সব বাংলায় রয়েছে, যেন তুমি কোনোভাবেই তোমার ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়, আর ক্লাসের রেকর্ড থাকে। এবার রেকর্ডের জায়গাটাকে দেখাই, অনেকেরই কনফিউশন থাকে যে স্যার রেকর্ডটা কিভাবে পাবো আমরা। ঠিক আছে, তো আমাদের একটা অ্যাপ আছে, তোমরা জানো কি না জানি না আমি, আমাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের নাম হচ্ছে বিএসজি নেট সেট ক্লাসেস। ওকে, সেই অ্যাপের মধ্যে সমস্ত রেকর্ড থাকে। আচ্ছা, এটা আমাদের ওই পেপার 1-এর, ঠিক আছে। তো এখানে দেখো সবগুলো ফোল্ডার থাকে, আমি একটা ফোল্ডার ওপেন করে তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে মক টেস্টের ফোল্ডার, হ্যাঁ, এটা পেপার 1-এর। আচ্ছা, পেপার 2-এর ফোল্ডারটা হয়তো বা নিচে চলে গেছে। আচ্ছা, যাই হোক, পেপার 1-এর অ্যাপ যেহেতু আমরা অপারেট করি, সব সেমভাবেই অপারেট হয়। তো তোমাদের আগে পেপার 1-এর জায়গাটাকে দেখাই। এই যে দেখো, ধরে নাও যে এখানে টিচিং অ্যাপটিটিউড এখানে আমি রেখেছি। এখানে দেখো সবগুলোকে এইভাবে আমাদের মক টেস্ট সাজানো থাকে, সব চ্যাপ্টার ওয়াইজ। হলো, ধরে নাও যে তোমাকে আমি কমিউনিকেশনের যদি একটা দেখাই, আমাদের রয়েছে এই যে দেখো কমিউনিকেশন 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে আমাদের টোটাল এখানে আমি যতগুলো দিয়েছি 15টা লাস্ট আপলোড হয়েছে কমিউনিকেশনের উপরে মক টেস্ট। ঠিক আছে, একটা মক টেস্ট আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে ধরে নাও এই যে এইভাবে রয়েছে। ওকে, অর্থাৎ তুমি এখানে মার্কিং থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে, কোনটা সঠিক অ্যান্সার কি না, সমস্ত কিছু এখানে ডিটেলসে থাকে আমাদের। ওকে, তো এটা তুমি অ্যাপে পাবে, এটা ডেস্কটপ ভিউ দেখালাম আমি তোমাদের, এটাই তোমরা অ্যাপে পাবে। ওকে, তো এইভাবে থাকে। এবার আসি ভিডিওসগুলো কিভাবে তোমরা পাবে। ভিডিওসগুলো দেখো, সাপোজ আমি নিয়ে নিচ্ছি যে কোনো একটা দাঁড়াও, পেপার 2-ও আমি দেখাচ্ছি। তো আমি রিসার্চের একটা ভিডিও প্লে করে তোমাদের দেখাই। ঠিক আছে, এভাবে সমস্ত ভিডিওর নাম অনুসারে দেওয়া থাকে, রিসার্চ অ্যাপটিটিউড ক্লাস নাম্বার 1 2, এভাবে তোমরা যখন তোমাদের ক্লাসগুলো হবে তখন তোমরা পাবে। তো এই জায়গাগুলো তোমাদের এইভাবে থাকে। ওকে, ওকে, তো আমি এখানে তোমাদের একটা প্লে করে দেখাচ্ছি যে কিভাবে বিষয়গুলোকে এক্সপ্লেন করা হয়। ওকে, এই যে দেখো এইভাবে রেকর্ডেড থাকে। এবার আমাদের অ্যাপে সমস্ত রকম প্রসেস রয়েছে। তুমি যদি চাও যে এখানে স্পিডে দেখবে, তো স্পিডেও দেখতে পারো। তাহলে 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় হয়ে যাবে। ঠিক আছে, যদি স্পিডে দেখতে চাও। ওকে, তোমার মনে হলো যে স্পিডে তোমার দেখা উচিত, সেই ক্ষেত্রে তুমি স্পিডেও দেখতে পারবে, সেটা তোমার উপরে। এটা চাইলে তুমি অফলাইন ডাউনলোড করতে পারবে, অফলাইনে ডাউনলোড করে তোমার কাছে রেখে দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাপের মধ্যেই থাকবে, সমস্ত কিছু অ্যাপের মধ্যেই থাকবে। এইভাবে অ্যাপের প্রসেস, এইভাবে প্রত্যেকটা টপিক সাজানো থাকে। যেমন আমাদের আগের একটা পেপার 2-এর এডুকেশনের ব্যাচ রয়েছে, সেটা একটু দেখাই আমি তোমাদের। এই যেটা ধরে নাও যে এখানে আমাদের পেপার ইউনিট 3-র, এই যে দেখো প্রায় ইউনিট 3-র 12টা ক্লাস আমরা করিয়েছিলাম।
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু 1 2 3 4 5 6 করে দেওয়া আছে এবং পুরোটার পিডিএফ একসাথে তোমরা পেয়ে যাবে। এইভাবে থাকে, অর্থাৎ পুরোটা সিস্টেমেটিক ওয়েতে থাকে। অর্থাৎ তোমার এমন হবে না যে তোমাকে এটার জন্য অন্য জায়গায় খুঁজতে হচ্ছে, এটা অন্য জায়গায় খুঁজতে হচ্ছে না, তুমি অ্যাপের মধ্যে তোমার সমস্ত ডেটা চলে আসবে একসাথে। যেমন আমাদের ইউনিট 3 ইউনিট 4 এভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে করে তোমাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এডুকেশনের পারপাসে তুমি যে কোনো সময় এটাকে অ্যাক্সেস করতে পারো। ওকে, এবার চলে আসি যে তাহলে এই জায়গাগুলোকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে কী কী রয়েছে। এবার তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ডিটেলসটা কী কী, যারা যারা অ্যাডমিশন নেবে এটা তাদের জন্য। ঠিক আছে, ডিটেলসগুলোকে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। ওকে, তো দাঁড়াও একটু, জাস্ট দাঁড়াও, কোথায় গেল ডিটেলসটা, কোথায় রাখলাম আমি। ওকে, দেখো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ক্লাসটা কিন্তু টোটাল লাইভ থাকে। ঠিক আছে, লাইভ অর্থাৎ এমন নয় যে তোমাকে জাস্ট রেকর্ডেড ক্লাস দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে যে তুমি এখন কি করো করো, এরকম নয়। পুরো লাইভ এসে ম্যাম পড়াবেন, আমি পড়াবো, আরেকজন টিচার আছেন উনি পড়াবেন, পুরো লাইভ এসে পুরো কোর্সটাকে কমপ্লিট করানো হবে। শুধু এটা রেকর্ডেড কোর্স কিন্তু নয়। অনেকেই ভাবো যে রেকর্ডেড কোর্স অন্যান্য ইনস্টিটিউশনে যেমন রেকর্ডেড কোর্স দিয়ে দেবে, হ্যাঁ, একবারে একটা টাকা নিয়ে তোমাকে রেকর্ডেড কোর্স দিয়ে দিবে, তুমি তারপরে কী করো করো, তাদের আর দেখার কোনো দরকার নেই, এটা নয়। প্রতিনিয়ত মনিটর করা হয় আমাদের, এবং স্টুডেন্টদের সুবিধের জন্য আমরা লাইভ ক্লাসটাকে কী করি, রেকর্ড অ্যাপে দিয়ে দিই, যেমনটা আমি তোমাদের দেখালাম যে কীভাবে অ্যাপে থাকবে। এবার সপ্তাহে 2 দিন করে 2 ঘন্টার ক্লাস হবে, 1 ঘন্টার নয় কিন্তু 2 ঘন্টার ক্লাস হবে, টুয়েসডে আর স্যাটারডে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের মঙ্গলবার এবং শনিবার তোমাদের 2 ঘন্টার ক্লাস হবে। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ ক্লাস। আর প্রত্যেক মাসে 7 তারিখে যারা যারা জয়েন করবে এটা তাদের জন্য। আর হচ্ছে এই পেপার 2 এর যারা এডুকেশন থাকে তাদের অবশ্যই আমরা একদম তৈরি করে দিই, অর্থাৎ প্রত্যেকটা টপিককে ধরে ধরে পড়ানো হবে, প্রতিদিনের নোটস প্রতিদিন প্রোভাইড করা হবে, মক টেস্ট তো দেখালাম কীভাবে আমরা সাজিয়ে গুছিয়ে দিই, তো ওইভাবে তোমরা পেয়ে যাবে। এবং টোটাল অডিও ভিডিও রেকর্ডিং যা লাইভে পড়ানো হচ্ছে সেটারই টোটালটাই তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাপের মধ্যে, মানে আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে প্রপারলি দেওয়া থাকবে। এটা 12 মাসের কোর্স হবে, কিন্তু ফিসটা তোমাদের জাস্ট 8,000 দিতে হবে। ঠিক আছে, এটা তুমি চাইলে ওয়ান টাইমও দিতে পারো, আবার তুমি চাইলে মান্থলি বেসিসও দিতে পারো, টানা 8 মাস তুমি দিলে ফিসটা। ঠিক আছে, তারপরে 12 মাস তোমাকে এমনি পড়ানো হবে, ওটা নিয়ে কোনো ফিস নেই। ওকে, তো এটা টোটাল 12 মাসের আমাদের কোর্স। এবার তোমরা বলবে স্যার এত স্বাভাবিক, আমি দ্রুততার সাথে চাই। দেখো, যদি তোমার ইনডেপ কোর্স করার ইচ্ছে থাকে, দ্রুততার সাথে তো অনেকেই দেখবে মার্কেটে তো অনেক রয়েছে, এখনকার দিনে তো প্রচুর দেখি অ্যাড বেরোয়, তো তোমাকে হয়তো বা 3 মাসে কমপ্লিট করিয়ে দেবে, 2 মাসে কমপ্লিট করিয়ে দেবে। তো যাই হোক, অনেকেই নাকি 4 মাসে নাকি ফুল কমপ্লিট করে দেয়। হ্যাঁ, ক্র্যাশ কোর্স হতে পারে, কিন্তু ফুল কোর্স, ফাউন্ডেশন কোর্স যেখানে কিনা তোমাকে একদম বেসিক থেকে শেখানো হবে, সেটা আমার মনে হয় না ওই 2-3 মাসে করা সম্ভব। যদি হয়ে থাকে তাহলে একবার গিয়ে ট্রাই করে দেখতে পারো, তারপরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ শিখতে পেরেছো তাহলে তো ভালো, না হলে দেখতে পারো। কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা যায় পরবর্তীকালে স্বাভাবিক তাদের একটা টাকাও নষ্ট হয়ে যায়, আর পরবর্তীকালে আমাদের এখানে জয়েন করে। তো সব থেকে বেটার হয় তোমরা যদি একদম বেসিক থেকে শিখতে চাইছো, যেখানে কিনা তোমাদেরকে প্রত্যেকটা বিষয়কে এক্সপ্লেন করে দেখা হবে, সেই ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউশনে যুক্ত হতে পারো। এবার আমি এটা কখনোই কোনো জায়গাতেই বলি না যে আমার ইনস্টিটিউশনে না পড়লে তুমি ফেল করবে, এটা আমি কখনোই বলি না। ঠিক আছে, বা আমার ইনস্টিটিউশনে সর্বশ্রেষ্ঠ, এটাও আমি কখনো বলি না। এটা বেসিক্যালি আমার একটাই কথা, আমরা আমাদের 100% দিই। ঠিক আছে, 100% দিয়ে 100% দিয়ে পড়ানোর চেষ্টা করি। তোমরা আমার হয়তোবা ইউটিউবে ক্লাসগুলোতেও দেখেছো, ফ্রি ক্লাসেসগুলোতেও আমি 100% দিয়ে একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করি। তো আমাদের 100% আমরা দিই, এবং সেই অনুসারে আমরা লার্নারদের তৈরি করবার চেষ্টা করি। ঠিক আছে, এবার কে কত দিয়েছে, কে কীভাবে পড়াচ্ছে, সেটা তো আমি প্রত্যেক ইনস্টিটিউশনে ধরে 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 গিয়ে দেখিনি বা তাদের কোর্স করিনি, তো ওটা বলতে পারবো না যে অন্য ইনস্টিটিউশনের তুলনায় আমি কতটা বেশ। কিন্তু হ্যাঁ, আমাদের 100% থাকবে সমস্ত বিষয়। এবার আমি দেখিয়ে দিলাম কিভাবে ক্লাস করানো হয়, 1 পয়েন্ট, কিভাবে লাইভ ক্লাস তোমরা করবে সেটা দেখিয়ে দিলাম, অ্যাপের থ্রুতে হবে। হ্যাঁ, ইভেন তোমরা ওই লাইভ ক্লাসে, এখানে আপাতত আজকে আমি অফ করে রেখেছি অডিও, কারণটা হচ্ছে না হলে অনেক সময় কি হয় যে একবারে
অনেকেই একসাথে কথা বলে, সেক্ষেত্রে কারোরই কথাটা শোনা যায় না। তো এক হচ্ছে লাইভ ক্লাস পুরোটা থাকবে। দ্বিতীয় হচ্ছে বাংলা ইংলিশ দু ভাষাতেই পাবে। আমি জানি না পেপার 2 তোমাদের কোথায় বাংলা ইংলিশে দেয়। এবার অনেকেই বলবে স্যার বাংলা তো দরকার হয় না, পরীক্ষাতে ইংলিশে আসে। কিন্তু দেখো, আমার মনে হয় যেটা মাতৃভাষায় পড়লে সব থেকে বেশি মনে থাকে, তো সেই হিসেবে আমি বাংলায় রাখি। ঠিক আছে, এবার কারো ইচ্ছে হলে তোমরা ইংলিশটাই নিতে পারো, আর কারো ইচ্ছে হলে তোমরা দুটো বাংলা ইংলিশ দু ভাষাতেই নিতে পারো। তৃতীয়ত রয়েছে যে আমাদের এখানে প্রত্যেকটাই রেকর্ডিং থাকে, A to Z রেকর্ডিং থাকে। ঠিক আছে, আমাদের ক্লাসে এমন হয় না যে রেকর্ড ক্লাসে আলাদা টিচার আর লাইভ ক্লাসে দেখছো আবার আলাদা টিচার, এমন হবে না। যেটাই লাইভ হচ্ছে ওটাই রেকর্ড হচ্ছে, তার মানে কি লাইভ আর রেকর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারলে তো, লাইভ আর রেকর্ড ক্লাসেসের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, অর্থাৎ যিনি পড়াবেন লাইভে তার ক্লাসের রেকর্ডটাই তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যাপে। বুঝতে পারলে, এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে, একজন বললে সময়, জুহিনা যেমন বললো সময়, তো সময় আমাদের হচ্ছে সন্ধ্যে 7টা থেকে ক্লাস শুরু হবে, যেমন আজকে শুরু হলো। 2 দিন, আশা করি প্রবলেম হবে না তোমাদের। একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয় সবাইকে, নাহলে সমস্ত কিছু তো আর আমরা হাতের কাছে পাই না। যাদের একটু অসুবিধা হবে রেকর্ড ক্লাস দেখে নিতে পারো। তো সেই ক্ষেত্রে আমাদের টুয়েসডে আর স্যাটারডে ঠিক সন্ধ্যে 7টা থেকে ক্লাস হবে, টানা আমাদের 2 ঘন্টা চলবে 9টা পর্যন্ত। ঠিক আছে, এই প্রসেসে টোটাল রয়েছে। আর যাদের ওয়ান টাইম ফিস দিতে অসুবিধা হবে তারা মান্থলি দিতে পারো, কোনো প্রবলেম নেই। অনেকেই দেখবে অনেক ইনস্টিটিউশনে দেখবে মান্থলি মানে নিতে চায় না। আমি সেই জবে থেকে পড়াচ্ছি, আমি 2016 থেকে শুরু করেছি, তবে থেকে ইউটিউবে এসেছি 2018-তে, তার আগের থেকে অনেক আগের থেকে পড়ানো শুরু করেছি। তো সেই জায়গাগুলোতে বলতে পারো মান্থলি ফিস নিয়েই চলে আসছি, কারণ আমি বুঝি যে দেখো যারা আমার কাছে পড়তে আসে তারা সবাই হচ্ছে বেকার। যে চাকরি পেয়েছে সে আবার কেন পড়তে যাবে? তুমি কলেজে অলরেডি চাকরি পেয়েছো, তাহলে তুমি আবার কেন পড়তে যাবে? তার মানে কি, আমার কাছে সব স্টুডেন্টই আসে। তো এবার কি হয়, একটা নির্দিষ্ট পর্যন্ত আমাদের ইনস্টিটিউশন চালাতে গেলে তো একটা জায়গাতে যে পরিমাণ, যে কোয়ালিটির এডুকেশন আমরা দিতে চাইছি সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ছাড়া সম্ভব হয় না। কারণ আমাদের টিচারদের স্যালারি থাকে, বুঝতেই পারো। নোট বানান যিনি বাংলাতে তোমাকে টাইপ করে দেবেন, ইংলিশে টাইপ করে দেবেন, তাদের একটা পার্টিকুলার স্যালারি থাকে। তো সমস্ত কিছু মিলে, তারপর অ্যাপের একটা খরচ থাকে আমাদের, সমস্ত কিছু মিলে আমরা কমিয়ে এটার আনতে পেরেছি। অন্য জায়গায় তো 12,000 13,000-এ বিক্রি করে কোর্স, তো আমরা যতটুকু আমাদের সম্ভব কমিয়ে এটার মধ্যে রেখেছি। এবং আমরা রেখেছি তুমি যখন ইচ্ছে, তোমার মনে হলো যে ক্লাসটা করে তোমার পোষাচ্ছে না, যে ক্লাস ভালো লাগছে না, তুমি যখন ইচ্ছে তখন লেফট হয়ে যেতে পারো। তোমার এমন বার্ডেন কখনোই আমরা চাপিয়ে দিই না স্টুডেন্ট যে পুরো ফিস দিয়ে দাও, তাহলে তুমি ভালো লাগছে না আবার ছাড়তেও পারছো না, এমন হবে না। হতে পারে, ঠিক আছে, অনেকেরই থাকে যে অনেক কিছু এক্সপেক্ট নিয়ে আসলো, সে হয়তোবা ভাবলো যে এখানে হয়তোবা এই জায়গাটাকে এরকমভাবে দেখো, সমস্ত কিছুকে অনেকে আমি যেটা মনে করি যে সবাইকে খুশি রাখা অসম্ভব। ঠিক আছে, সেই জায়গাতে আমরা আমাদের 100% দিয়ে, যেমন ওর জন্যই আমি ডেমো ক্লাস করাই। দেখবে প্রত্যেকটা ব্যাচ শুরুর আগে আমার ডেমো ক্লাস হয়, প্রত্যেকটা ব্যাচ। কারণ আমি দেখাই যে দেখো এইভাবে তোমাকে পড়াবো, এবার তুমি ডিসাইড করো এই পড়াতে তোমার হবে কি না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি এই পড়াতে আমি বুঝতে পারছি, যেটা আপনি এখন এই 1 ঘন্টার ক্লাসে পড়ালেন আমি বুঝতে পারছি, তার মানে তোমার জন্য এই ক্লাস প্রযোজ্য। ঠিক, এবার তুমি তবু বুঝতে পারলে না, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আমি সেই জায়গাতে ব্যর্থ, সেক্ষেত্রে তুমি স্বাভাবিক তোমার অন্য ডিসিশন নিতে পারো। তো সেই অনুসারে সেই জায়গাটা আমরা খোলা রাখি, কোনো বার্ডেন চাপিয়ে দিই না আমরা। তো সেই ক্ষেত্রে মান্থলি ফিস তুমি দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ওকে, আর টোটাল 12 মাস তুমি ক্লাস করতে পারবে, এইটুকু বলতে পারো। যে দেখবি আমরা যখন কোর্সে জয়েন করি ওখানে 12 মাসের টাইমিংই থাকে। ঠিক আছে, অর্থাৎ তোমার জাস্ট 8 মাসের ফিস দিতে হবে, তারপরে পুরো পরের ক্লাসগুলো তোমার জন্য ফ্রি, অর্থাৎ টোটাল কোর্স ফিটাই হচ্ছে 8,000 12 মাসের আমরা রেখেছি। 2টো অ্যাটেম্প তোমরা দিতে পারবে, আর 1 বছরে আশা করি দুটোর মধ্যে যদি কেউ ভালোভাবে দেয়, তো একটু না একটু ভাবে, একটু যদি লাক ফেভার করে, একটু যদি ঠিকঠাকভাবে পড়াশুনো করো। লাক কখন ফেভার করো? যখন তোমার সব জানা আছে, সেখানে হয়তো একটা জানা নেই, সেটাকে তুমি টিক মার্ক দিলে ওটাতে তোমার লাক ফেভার করলো, কিন্তু কিছুই জানা নেই, তাহলে কীভাবে লাক ফেভার করবে? তো সেই জায়গাটাতে বলতে পারো যদি ঠিকঠাকভাবে পড়াশুনো করো, যেভাবে আমরা পড়াবো, যেভাবে আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেভাবে আমরা মক টেস্ট নেবো, ঠিকঠাকভাবে যদি কন্টিনিউ করো, এই 2টো অ্যাটেম্প 12 মাসের 2টো অ্যাটেম্প পাবে, 2টো অ্যাটেম্পের মধ্যে একটা না একটাতে তুমি ক্র্যাক করতেই পারবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা এটা রাখলাম। আর আরেকটি বিষয়, সম্পূর্ণ কোর্স কমপ্লিট ধরে করলে না করে তুমি বলে যে আমাকে রেকর্ডেড ক্লাস দিন, সেটা সম্ভব হয় না। কারণ ব্যাচ যেহেতু এটা
একটা বেচেই সবাইকে আমরা অ্যাড করে রাখি। এবার রেকর্ডেড ক্লাস তো আর এমন না যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বা টেলিগ্রামে পাঠিয়ে দেবো, কারণ এক একটা রেকর্ডেড ক্লাসের আমরা যেহেতু একদম হাই কোয়ালিটির রেকর্ড করি, তো সেই ক্ষেত্রে আমাদের এক একটার সাইজ 10 জিবি 12 জিবির কাছাকাছি চলে যায়, তো ওইগুলো হোয়াটসঅ্যাপ ইয়েতে তো সম্ভব নয়। আর রেকর্ডেড ক্লাস ধরে নাও যে তুমি যখন ফুল কোর্স করবে তখনই দেখবে তোমার হাতে সম্পূর্ণ রেকর্ডের, অর্থাৎ পুরো 8 মাস যদি তুমি কন্টিনিউ করো তাহলে দেখবে পরেরগুলোতে তুমি সমস্ত কিছু রেকর্ড এমনি অবশ্যই লাইভ ক্লাসেসও ওই ক্ষেত্রে তুমি এমনি পাচ্ছ, ফ্রি যেগুলো আমাদের ধরে নাও রেকর্ডেড ক্লাস আছে ওগুলোও তুমি পাচ্ছ। কিন্তু ধরে নাও যে তুমি 2-1 মাস পড়লে, তারপর তুমি বললে যে আমাকে এগুলো রেকর্ড দিন, তাহলে ওটা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? কারণ তাহলে কি করতে হবে, তাহলে ওই তোমাকে অ্যাড করিয়ে রাখতে হবে, এখানে সবাই তো অ্যাড আছে, তখন দেখা গেলো তুমি ফিজও দিচ্ছ না, সেই ক্ষেত্রে তোমাকে আমরা অ্যাড করে রাখছি, সেই জায়গাতে আমাদের স্বাভাবিক বুঝতেই পারো ইনস্টিটিউশনাল রেসপেক্টে তো ওটা আমরা চালাতে পারি না। তো এই যা কিছু আমি সব খুলে তোমাদের বললাম, এবার তোমরা ডিসিশন নাও যে তোমাদের এখানে পড়া উচিত হবে কি হবে না, তো সেই অনুসারে তোমরা তারপর জয়েন করতে পারো। ওকে, এইটুকু বলে আমি আপাতত রাখছি, এবং বাকি তোমাদের যা তোমাদের থাকবে, তোমাদের যা ইচ্ছে থাকবে সমস্ত কিছু তোমরা আমাদের এই 9064253244 এইখানে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, সেই অনুসারে সমস্ত ইনফরমেশন ডিটেলসে পেয়ে যাবে আরও। ওকে, হ্যাঁ জুইনা, তুমি মেসেজ করো তাহলে, এখানে যা তোমার জিজ্ঞাসা আছে, অন্যান্যদের যা কোনো জিজ্ঞাসা থাকলে এখানে মেসেজ করো, ওখানে ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি।